আচ্ছা, আজকে আমরা কথা বলবো আম একজন একজন নারী। আ তিনি একটা লেখা লিখেছেন একটা নারীদের একটা ব্লগে। তো কোনোভাবে লেখাটা আমার নজরে এসছে, আমি পড়েছি। আ 'ডিফিটিং দ্য এভিল এম' এই শিরোনামে। তো আ সেইটার ব্যাপারে আমি উনার কাছ থেকে পার্সোনালি জানতে চেয়েছিলাম যে আমি আ তার কাছ থেকে জানতে চাইবো। তো তিনি যেহেতু আমার তুলনায় বয়সে তরুণ, সেই হিসাবে আমি তাকে স্বাভাবিকভাবেই আমাদের যে বাঙালিদের যে রীতি, হ্যাঁ? তুমি করে বলা, সেটা করে বলছি। সো নাসিমা, ইউ আর ওয়েলকাম। Thank you, sir. I'm ওকে? honored to be here. Yeah, yeah. So you have written an article, and that is very much unusual, exceptional, and highly, sensitive. And the first line you have written, and that it's a taboo. So we are, we are in a discussion to break the taboo. Actually, when some problem is, very severe problem in our society, আমার তত্ত্বটা হচ্ছে যে আমাদেরকে তখন একটা প্রবলেমকে মোকাবেলা করার জন্য ৩ টা কাজ করতে হয়। ১ম কাজ হচ্ছে যে we have to accept that the problem is there. মানে সমস্যাটা যে আছে, Yes, সেটা এই acknowledge এই করা। জিনিসটাকে স্বীকার করা, হ্যাঁ? এইটা হলো আমাদের জন্য ১ নম্বরের জরুরি কাজ। আচ্ছা। তারপরে ২ নম্বরের জরুরি কাজ হচ্ছে, ১ নম্বরের জরুরি কাজের একটা অংশ হচ্ছে যে প্রবলেম তো অনেকগুলো থাকে। একটা প্রবলেমের অনেকগুলো আউটকাম থাকে। একটা রুট প্রবলেম, সে প্রবলেমের অনেকগুলো আউটকাম। যেমন আমাদের শরীরে যদি ইনফেকশন থাকে, তাহলে আমাদের জ্বর আসবে, আমাদের নানা ধরনের ফিজিক্যাল প্রবলেম গুলো হবে। তো ওটা মূলত হয় ওই ইনফেকশনটার কারণে। তো আমাদেরকে ট্রিটমেন্ট করতে হলে মূলত ইনফেকশনটা সারাতে হবে। আমরা যদি ইনফেকশনটা যদি সারাতে না পারি, তাহলে বাকিগুলা কিন্তু সারবে না। সেজন্য আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম এর ক্ষেত্রে আমাদেরকে আ আ বের করতে হবে যে হোয়াট ইস দ্য মেইন হ্যালো। প্রবলেম। হ্যালো? শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? 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 তো সো আমাদের প্রবলেম acknowledge করতে হবে, প্রবলেম এখানে অ্যাকনলেজ বলছিলেন। করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে we have to find out a sustainable solution, a consistent solution. Yes. এইটা আমাদের বের করতে হবে যে আসলে এইটার জন্য সমাধানটা কি। ৩ নম্বরে আমাদের যেটা করতে হবে, যেকোনো সমস্যার সমাধান করার জন্য, সোশ্যাল প্রবলেম হলে বিশেষ করে, সেটা হচ্ছে যে হাউ টু গেট দ্য সলিউশন। আমরা এটা ঠিক করলাম যে প্রেজেন্ট ডে প্রবলেম হচ্ছে যে মানে ইয়াংদের যে তাদের যে বেসিক ইনস্টিংক্ট, সেক্সুয়ালিটি ইত্যাদি প্রবলেম। Yes. তাহলে এটার সমাধানটা আমরা বের করতে পারি যে তাদের একটা ম্যারিটাল বন্ডিং এর মধ্যে আসাটা হলো একটা সমাধান। ওয়েল, এখন এই ম্যারিটাল বন্ডিং এ আসার জন্য তাহলে আমাদের কি করতে হবে? এখন সমাজটা যেখানে আছে এবং যেখানে আমরা যেতে চাই, সেটার জন্য একটা গ্র্যাজুয়াল আমাদের একটা মানে স্টেপ নিতে হবে, প্রসিডিউর নিতে হবে। সেই গ্র্যাজুয়াল স্টেপের তাহলে এখনকার করণীয়টা কি, আগামীকালেরটা কি, পরশুদিনেরটা কি, ১ম ধাপে কি, এরপরের ধাপে কি, এভাবে করে যদি আমরা একটা প্রবলেম কে আইডেন্টিফাই করি, অ্যাড্রেস করি, তাহলেই প্রবলেমটা সমাধান হতে পারে। এনিওয়ে, তো সেই হিসাবে আমি মনে করি যে এখানে আ তুমি একটা আ প্রবলেমের কথা নিয়ে আসছো। আমি শুরুতে ইন্ট্রোতে বলেছি যে ইট ইস হাইলি সেনসিটিভ, বাট ইউ ডেয়ার টু রাইট অন ইট। এবং তুমি বলেছো যে এটা নিয়ে তুমি অনেকদিন পর্যন্ত চিন্তা ভাবনা করে সেটা লিখেছো। ডিফিটিং দ্য Yes. এভিল এম, এম মিনস মাস্টারবেশন প্রবলেম। ওকে? তো আর আমি এটা নিয়ে আ আ কয়েক বছর আগে, ২-৩ বছর আগে হবে, একটা লেখা লিখেছিলাম। আ আ সেটার টাইটেলটা সো ফার আমার যতটুকু মনে পড়ে যে ব্যক্তিগত যৌন জীবন বনাম দাম্পত্য যৌন জীবন। হ্যাভ ইউ রেড দ্যাট আর্টিকেল? Yes, I have recently read that article. রিসেন্টলি, Yes. ওকে। তো আমি আজকে আলোচনা করার সময় কিন্তু বা রিসেন্টলি লেখাটা পড়ি নাই। যার কারণে ওটার মধ্যে ওটার মূল কথাটা নিশ্চয়ই আমার মনে আছে। কিন্তু আমি লেখাটা আসলে এক্সাক্টলি পড়ি নাই। তবে তোমার লেখাটা আমি আজকে পড়েছি এবং ইউ সি ইট ইস এট মাই হ্যান্ড, অ্যান্ড আই হ্যাভ
printed it and read it minutely. তো তুমি প্রথমে যেটা লিখেছো যে মাস্টারবেশন একটা টেবু এন্ড ফর গুড রিজন। ছেলেদের মাস্টারবেটিং প্রবলেমের সলিউশন নিয়ে অনেক লেখালেখি থাকলো, মেয়েদের এই সমস্যা নিয়ে তেমন কথা হয় না। এটা তেমন অবাক করা কিছু নয়। আমরা মেয়েদের স্বভাবজাত লজ্জাশীলতার কারণে এসব ব্যাপারে আলোকপাত করি না, এটা পারফেক্টলি নর্মাল। এরপরে তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের কথা উল্লেখ করেছো, যেখানে বলেছো যে দিন শিক্ষার ক্ষেত্রে লজ্জাটা বাধা হওয়াটা উচিত নয়, এটা দিয়ে আর কি। হ্যাঁ, তো এরপরে তুমি কিছু মূলত খুব দ্রুতই ফার্স্ট প্যারার পরে সলিউশনের দিকে চলে গেছো। দুইটা সলিউশনকে তুমি প্রপোজ করেছো, মাইন্ডফুল হওয়া এবং হারামকে হালাল দিয়ে প্রতিস্থাপন করা। তো এটা নিয়ে আলোচনা বা আমার কিছু কোয়েশ্চেন ইত্যাদি বলার আগে তুমি যদি এটা নিয়ে কিছু বলতে আর কি, why did you have written it and what is your take, what do you want to say? ওকে, সো এটা আমার কাছে খুব সাডেনলি এসেছে এরকম কিছু না। আমি হচ্ছে বেশ কয়েক বছর ধরে আমার কানেকশন আছে বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল কানেকশন। ফর এক্সাম্পল, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ফ্রম অ্যাব্রড, এন্ড এরকমই অ্যাব্রড মিন্স কান্ট্রি লাইক ইউকে, ইউএসএ, বাট মেইনলি আমি আজকে কথা বলবো হচ্ছে এনওয়াইসি তে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। তো ধরলাম ওই ফ্রেন্ডের নাম হচ্ছে অ্যালিশা। সো অ্যালিশা হচ্ছে একদিন মানে আমি ওইখানকার এমএসএ তে আমি কয়েকটা আর্টিকেল লিখেছি। তো এভাবে আর কি আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। তো একদিন আমরা দুজন কথা বলছি আর ও সিভিয়ারলি ডিপ্রেসড ছিল। তো ও হচ্ছে নিউলি কনভার্ট এন্ড সিভিয়ারলি ডিপ্রেসড। সো ওর জন্য হচ্ছে আমাকে অ্যাসাইন করা হয়েছিল যে জাস্ট এভাবেই মানে ওর সাথে কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা, ওর বয়স কত হবে আনুমানিক? ওর বয়স হচ্ছে 20। ও হচ্ছে সফটমোরে ছিল আর কি। সফটমোর বলতে? সফটমোর হচ্ছে সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড ইয়ারে ছিল। তো তো ওর কথা শোনার জন্য আমাকে অ্যাসাইন করা হয়েছিল। তো এভাবে কোন ইউনিভার্সিটিতে? নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, ও yeah, exactly, sorry, you have said it. তো মানে আমাকে অ্যাসাইন করার পরে হচ্ছে আমরা এভাবে কথার প্রসঙ্গে ও বলে যে প্লিজ ডোন্ট জাজ মি, বাট মাই ডক্টর হ্যাজ সাজেস্টেড মি যে দ্যাট আই মাস্টারবেট টু রিলিজ মাই ডিপ্রেশন। এন্ড আমরা ওইখানে হচ্ছে আরো অনেকে ছিল, ওইখানে আরো দুইজন ছিল, আমি ওদের নাম নিব না। তো ওরা আর কি খুবই না না হোয়াট, ইট ক্যান নট হ্যাপেন, এন্ড আমার কাছে এটা you cannot do it. Yes, and like আমার এটা আনইউজুয়াল লেগেছে, কারণ বাংলাদেশে তো হচ্ছে এটা তেমন কমন না যে ডক্টররা এটা সাজেস্ট করবে। বাট হচ্ছে ইউ সি এটা এখন ওয়েস্টে হচ্ছে এটা সাজেস্ট করা হয় মেডিকেলি, and because মানে it has some rudimentary benefits. I should say that, like for example, wine too has some benefit, right? যে হ্যাঁ, ওয়াইনে হচ্ছে এটা তো কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই বলেছে যে এর মধ্যে মানে কিছু কল্যাণ তো আছে, তবে অকল্যাণটা বেশি, এজন্য তোমরা সেটা করো না, পান করো না। ইয়েস, তো হচ্ছে এভাবে আমি বেশ কয়েকটা জিনিস হচ্ছে নোটিস করেছি ওয়েস্টের মেডিকেশনই বলতে পারেন। হ্যাঁ, মেডিকেশনই বলতে পারেন। যে ফর এক্সাম্পল যে তাদের ডিপ্রেশন কাটাতে তারা হচ্ছে ইভেন পর্ন সাজেস্ট করে, তারা হচ্ছে মাস্টারবেশন সাজেস্ট করে, তারা হচ্ছে উইড সাজেস্ট করে, মানে হচ্ছে যে গাঁজা যেটাকে বলে বাংলায়। তো এগুলো সাজেস্ট করা হয়, ওকে। এন্ড তারা হচ্ছে ইয়ে হিসেবে কতগুলো বেনিফিটস দেখায়। এন্ড আই ওয়াজ সিটিং দেয়ার যে ওকে, তারা 4-5 বছরের মেডিকেল পড়াশোনা শেষে আরো এক্সটেন্সিভ কি বলে ট্রেনিং এর পরে হচ্ছে তারা মেডিকেল ফিল্ডে আসেন। শুড আই হ্যাভ আ টেক অন দ্যাট? বাট এরপরও আমি হচ্ছে জাস্ট পার্সোনালি আর কি এটা রিসার্চ করা শুরু করি, বিকজ হচ্ছে রিলিজিয়াস এন্ড স্পিরিচুয়ালিটি এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর একটা জিনিস ডিরেক্টলি যখন হচ্ছে স্পিরিচুয়ালিটির সাথে ক্ল্যাশ করছে, উই শুড লুক অন টু দ্যাট।
সো হচ্ছে আমি তখন আর কি সার্চ করে পেলাম যে যেই সলিউশন মাস্টারবেশন আমাদেরকে প্রমিস করে যে এগুলা এগুলা দিবে, যেই ধরনের বেনিফিটস, সেগুলো হচ্ছে আমি অন্যান্য আরো সাস্টেনেবল এবং হচ্ছে আরো অনেক কি বলে নন কন্ট্রোভার্সিয়াল ওয়েতে হচ্ছে আমি সেই বেনিফিটস গুলো পাচ্ছি, দেন আমাদেরকে কেন এটা সাজেস্ট করা হচ্ছে। এন্ড এরপরই লাইক 1 মাসের মধ্যে আমি ওর জন্য ওই লেখাটা লিখি। এন্ড দেন আমি ফার্স্টে ভেবেছিলাম এটা জাস্ট আমি ওকেই দিব, বাট হচ্ছে ও যখন পড়ে তখন ও বলল যে না, ইউ ইউ শুড শেয়ার ইট। বাট আমার ইংলিশে আর কি শেয়ার করতে মন চায়নি, তো আমি বাংলায় এটা ট্রান্সলেট করে 3টা গার্লস গ্রুপে দিয়েছি, যাদের একটা থেকে হয়তো বা আপনি দেখেছেন। যে আমি আসলে হচ্ছে সবাই বলবে যে এটা একটা ট্যাবু এন্ড ট্যাবু ভাঙা উচিত, এই আমি হচ্ছে ট্যাবু ভাঙার পক্ষে না, বাট আমি ডিসকাসের পক্ষে, যে সামথিং ইজ ট্যাবু এন্ড there are some right reason for that, but এরপর আমাদের ট্যাবু এমন হওয়া উচিত না যেখানে আমরা লাইক রিয়েল প্রবলেমস কে একনলেজই করছি না আমাদের ট্যাবুর মান রাখার জন্য। ইট শুড নট বি দ্য ওয়ে। এই জন্যই আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা হচ্ছে নিয়ে এসেছিলাম ওখানে, যেন যেই আপুদের সাথে আমি শেয়ার করব, তারা তো আসলে এটা নিয়ে আপনি যেমন বললেন যে এটা হাইলি আনইউজুয়াল, তারা তো এটা দেখে না, তো অ্যাকচুয়ালি যাতে আনইজ ফিল না করে ওইটার জন্য ফার্স্টে আমি আর কি ওই হাদিসটা নিয়ে এসেছি, যাতে না মনে করে যে আমি ইসলামী নিউ কিছু ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি না, আমি ইসলামী নিউ কিছু ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি না, কজ এরকম ডিসকাশন কিন্তু হয়ে এসেছে আমাদের ট্র্যাডিশনে। So please carry on your suggestions very briefly, যদি মাইন্ডফুল হওয়া এবং হারামকে হালাল দিয়ে পৌঁছে, এই আর্টিকেলটা যারা পড়ে নাই বা পড়বে না তারা যাতে এই মানে আলোচনাটা শুনে কিছুটা ধারণা করতে পারে আর কি, একটু সংক্ষেপে যদি। ওকে, সো আই হ্যাভ প্রপোজ টু সলিউশনস, ইভেন দো এটার আরো অনেকগুলো সলিউশন আছে, যেমন আমাদের ট্র্যাডিশনে বলা হয় যে, যেমন আপনি ফার্স্ট একটা সলিউশনের কথা বললেন যে বিয়ে করা, ওকে, বাট হচ্ছে এটা কিন্তু রেডিমেড না, লাইক আজকে একজনের প্রবলেম আর আমি কালকে বিয়ে দিয়ে দিলাম, এরকম তো হবে না, তাই না? এন্ড প্লাস হচ্ছে বিয়ের মধ্যেও আরো অনেক কিছু আছে। সো এটা ঠিক আছে, এটা একটা সলিউশন, এটা থাকবে সোসাইটিতে, বাট এটাকে যাতে স্ট্রং করা যায় সেজন্য আমি আরো 2টা কি বলে প্রপোজিশন দিয়েছি, যাদের একটা হচ্ছে মাইন্ডফুল হওয়া এবং আরেকটা হচ্ছে হালালকে হারাম দিয়ে প্রতিস্থাপিত করা। জেনারেলি আমাদের ট্র্যাডিশনে এবং আমাদের উলামায়গণ হচ্ছে রোজা রাখার কথা বলেন, তাই না? যে হ্যাঁ, রোজা রাখার কথা কেন বলেন যে হচ্ছে ওই টাইমে আর কি রোজা যেহেতু অনেকখানি এনার্জি নেয়, প্লাস হচ্ছে ওই সময় তাকওয়াও বেশি থাকে, তো তাকওয়ার কথা যদি আমি বাদ দেই, এনার্জি যখন আর কি কম থাকে তখন হচ্ছে বডির অনেকগুলো ফিজিক্যাল নিড বডি কম্প্রোমাইজ করে। এন্ড সো এটা হচ্ছে তেমন একটা প্রবলেম হয় না, এই কারণে যারা বিয়ে করতে পারবেন না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে অনেকদিন রোজা রাখতে বলেছেন, যাতে মানে যারা তাৎক্ষণিকভাবে না করতে পারে। তো আমি এটা ঠিক আছে, এটা একটা ভালো সলিউশন, এবং এটার সাথে আমি প্রপোজ করেছি হালালকে হারাম দিয়ে হারামকে হালাল দিয়ে প্রতিস্থাপিত করা। এটা আমরা কিভাবে করতে পারি? আমি এখানে মূলত যে কারণে আমাদেরকে আর কি মানে আমাদের এই মাস্টারবেশন বা এই টাইপের এইসব জিনিস যে কারণে হতে পারে বা যে কারণে আর কি আমাদের বডি দরকার হতে পারে, আমি সেগুলো আর কি আলোচনা করেছি। যে আমরা এখন অনেক মানে এই টাইমটা অনেক ডিপ্রেসিং, দিনে দিনে যত যাচ্ছে আমাদের জেনারেশন, ইয়াং জেনারেশন জাস্ট মোর অ্যান্ড মোর লাইক ডিপ্রেশনে ভুগছে, এন্ড এটা হচ্ছে একটা মেজর রোল প্লে করে। ওকে, এটার আগে আমি একটা কন্ট্রোভার্সিয়াল স্টাডির কথা দিই। চাইনিজ বিজ্ঞানীরা হচ্ছে ইঁদুরদের উপর একটা স্টাডি করেছিল, যেখানে তারা ইঁদুরদের সেরোটোনিন নামে একটা হরমোনের লেভেল খুব কম করে দিয়েছে, যেটার কারণে হচ্ছে ইঁদুরগুলো ওদের সামনে যা ছিল লাইক ফিমেল, মেল অথবা অবজেক্ট, সবগুলোর সাথে তারা কয়টাসে এঙ্গেজ হয়েছে।
সো মানে ওইটা দিয়ে আর কি তারা এভাবে প্রপোজ করেছে যে লাইক এটা এলজিবিটি কিউতে এটা একটা রোল প্লে করতে পারে সেরোটোনিন, অথবা যে ডিপ্রেশন, যে অ্যান্টি ডিপ্রেসেন্টস গুলো যখন খাওয়া হয় তখন যে মানুষের লিবিডো কমে যায়, ওইটার সাথেও হচ্ছে তারা কানেক্ট করেছে। বাট আমি এখানে কানেক্ট করতে চাই যে হচ্ছে যে সেরোটোনিন লেভেল বা হ্যাপি হরমোন লেভেল যখন মানুষের বডি থেকে কমে যায় তখন মানুষ, আমাদের বডি লাইক স্বভাবতই এটা কি বলে রিপ্লেনিশ করতে চায় যে হচ্ছে আমাদের বডিতে যেন আর কি এই প্রবলেমটা না হয়, একটা ব্যালেন্স যাতে থাকে। তো ওইটার একটা শর্টকাট হচ্ছে অ্যাকচুয়ালি মাস্টারবেশন, যেখানে খুব কম সময়ে চারটা হ্যাপি হরমোন এবং অন্যান্য হ্যাপি হরমোন সহ অন্যান্য হরমোনস গুলো রিলিজ হয়, যে হরমোনস গুলো হচ্ছে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন এন্ড এন্ডোরফিনস। ওকে, তো এটার কিন্তু একটা প্রবলেম আছে, এই যে এই কারণেই হচ্ছে ডক্টররা আর কি সাজেস্ট করেন যেন মানুষ এটাতে এঙ্গেজ হয়, কিন্তু এটা একটা প্রবলেম আছে, এটা হচ্ছে কোনো মানে কন্ট্রোলড না, এটার উপর হচ্ছে পার্সনের কন্ট্রোল থাকে না, মানে ডিপেন্ডেন্সি কতটুকু, ক্রিয়েট হ্যাঁ করে দেয় ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, এন্ড এটা কয়েকদিন পর আর কাজ করে না, এবং কয়েকদিন পরে ইটসেলফ একটা ড্রাগে পরিণত হয়। হ্যাঁ হ্যাঁ ইটসেলফ একটা ড্রাগে পরিণত হয়, যেটা আলটিমেটলি ম্যারিটাল রিলেশনশিপকেও হার্ম করতে পারে। জি জি। হ্যাঁ, সো দেন আমরা হচ্ছে অন্যান্য কোনো কাজ করব যেখানে এই টাইপের হরমোনস গুলো রিলিজ হবে, রাইট? এন্ড সেগুলো হচ্ছে যেমন এক্সারসাইজে হচ্ছে হরমোনস হরমোনস আর কি রিলিজ হয়, এই টাইপের হ্যাপি হরমোনস গুলো রিলিজ হয়। দেন মানুষের সাথে এঙ্গেজ হওয়া, অথবা লাভড ওয়ান্সদের সাথে এঙ্গেজ হওয়া, প্যারেন্টসদের সাথে এঙ্গেজ হওয়া, ফ্রেন্ডসদের সাথে এঙ্গেজ হওয়া, একটা ভালো কাজ করা, এই টাইপের সব কিছুতেই কিন্তু আসলে এই হরমোনগুলো রিলিজ হয়, রাইট? এন্ড সেফ এটা ফিল করা, হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন পাওয়া, রিকগনিশন পাওয়া, হ্যাঁ হ্যাঁ নিজেকে বিপন্ন বোধ না করা, হ্যাঁ, মিনিংফুল মনে হওয়া। ইয়েস, হ্যাঁ, এন্ড এগুলো হচ্ছে আরো হেলদি, রাইট? এগুলো এবং সোসাইটির জন্য কন্ট্রিবিউটিভ। দেন আমরা এই সলিউশন দেখে কেন আমরা একটা নেগেটিভ সলিউশনের দিকে হচ্ছে ঝুঁকছি? এইটা প্রবাবলি হচ্ছে আমাদের হলিস্টিক নোশনটা একদম কমে গেছে, যে আমরা এখন মানে হলিস্টিক হেলথের চাইতে মেডিকেশন বেশি পছন্দ করি, কাজ এটা শর্টকাট। যাই হোক, ওইটা অন্য একটা টপিক। আলটিমেটলি সেটা তুমি লেখার মধ্যে যেটা লিখেছো যে আমাদের যে ন্যাচারাল সিস্টেম সেটাকে বাধাগ্রস্ত করে এবং একটা অ্যাবনর্মালিটি এবং আর্টিফিশিয়ালিটির উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। ইয়েস, হ্যাঁ, তো সেটাই আমি জাস্ট ন্যাচারালি এবং যেগুলো গুড মানে রেকগনাইজড সেই টাইপের বিহেভিয়ার দিয়ে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। আমি আর কি সেটাই আলোচনা করেছি যে লাইক এই হারামকে হালাল দিয়ে প্রতিস্থাপিত করার মধ্যে। এন্ড সেকেন্ড যেটা হচ্ছে মাইন্ডফুল হওয়া, এটা আমি মানে আমার কাছে মনে হয় যে এটার এত বেশি ইম্পর্টেন্স এন্ড এটা এত বেশি ইগনোরড ইন আওয়ার সোসাইটি, যে মাইন্ডফুল হওয়া বলতে একটা কাজ যে আমি করছি সেটার কনসিকুয়েন্স কি, সেটা দিয়ে হচ্ছে কারা এফেক্টেড হচ্ছে এই টাইপের যদি আমরা 5টা মিনিট নেই চিন্তা করতে, দেন এটা কিন্তু একটা মেজর রোল প্লে করবে, যে যে কোনো, এটা জাস্ট এই কাজেই না, যে কোনো কাজেই, রাইট? তো আমি ওখানে ইয়ে করেছি যে এই যে আই মিন মাস্টারবেশনের উপরেই তো হচ্ছে আমাদের পর্ন ইন্ডাস্ট্রিটা থ্রাইভ করছে, তাই না? এন্ড এইটা কত ডেঞ্জারাস, কত মেয়েদের মানে সেক্সিস্ট, এটা তো বলার বাহুল্য, বাট হচ্ছে যে এই যে হিউম্যান ট্রাফিকিং বা জেন্ডার রোলসে হচ্ছে প্রবলেম, জেন্ডার ডিসফোরিয়া, এই টাইপের সব কিছুতে পর্ন ইন্ডাস্ট্রি কিন্তু কন্ট্রিবিউট করছে। এন্ড এটা এরপরও হচ্ছে আমরা মানে আমাদের একটা বিশাল ডেমোগ্রাফিক এই পর্নের মধ্যে হচ্ছে ঝুঁকে পড়ছে। আমি জাস্ট বলছি যে বিকজ ইট ইজ হেল্পিং ফর মাস্টারবেশন। ইয়েস, বিকজ ইট ইজ হেল্পিং, এন্ড এটা কেমন জানি যে এই কারণেই আমি আর কি ট্যাবুকে ট্যাবুর জায়গায় রাখতে চেয়েছিলাম, বিকজ আই মিন দেখেন যে আমাদের মেয়েদের মধ্যে এটা হয়তো বা কম আলাপ আলোচনা হয়, বা ছেলেদের মধ্যে যেহেতু এটা বেশি আলাপ আলোচনা হয়, এখন তারা জাস্ট ওপেনলি শেয়ার করছে, রাইট?
যে ওপেনলি কিন্তু হচ্ছে পর্ন অ্যাক্ট্রেসদের নিয়ে ফ্যান্টাসাইজ করছে, এন্ড হোয়াট আর দে প্রমোটিং, যে আই মিন তাদের ট্যাবু ভাঙার কারণে কিন্তু হচ্ছে তারা এই জিনিস প্রমোট করছে। সো মানে সো আমি জাস্ট বলতে চাচ্ছি যে এটা আমাদের একটু কনসিয়াস হওয়া দরকার যে আই মিন আমি যে কাজটা করছি সেটার ইফেক্টটা কি হবে, আলটিমেটলি সেটা কিসের রেজাল্ট করবে, এটা নিয়ে যদি আমরা 10 মিনিট ভাবি, প্রত্যেকদিন যদি আমি নিজেকে মেডিটেশন বলা যায়, রাইট, আমি একটু নিজেকে টাইম দিচ্ছি যে এই টাইমটাই আমি চিন্তা করব আমার কি কি প্রবলেম, এই প্রবলেমগুলো কিসের কারণে হচ্ছে, এন্ড সেই প্রবলেমগুলো আমি কিভাবে হালাল ভাবে সলিউশন দিতে পারি। এতে আমাদের যেমন চিন্তাশীলতা মননশীলতা হবে, তা সেভাবে হচ্ছে শয়তানও কিন্তু আমাদেরকে লাইক হার্ট করতে পারবে না, হার্ম করতে পারবে না, এফেক্ট করতে পারবে না। কারণ এই যে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বারবার আমাদেরকে যে তাড়াহুড়ার যে ব্যাপারটা, এই ব্যাপারে কিন্তু উনি আমাদেরকে ইয়ে করেছেন, কেয়ারফুল হতে বলেছেন, তাই না? কারণ তাড়াহুড়োর সুযোগটাই কিন্তু নাই। এই যে ইম্পালস ডিসিশন, ইম্পালসে আমি লাইক সুপার হরমোনাল, এবার আমি একটা ইম্পালস ডিসিশন নিব, সবাই ইভেন হচ্ছে এভাবে রেপকেও জাস্টিফাই করা হচ্ছে, রাইট? তো এই কারণে আমি বলেছি যে আমাদের মাইন্ডফুল হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তোমার আর্টিকেলে যা লিখেছো সেগুলা এসছে, এবং আমি বলবো যে তোমার সাথে এই আলোচনাটা, এইটা একটা হিস্টোরিক্যাল ডিসকাশন, কারণ ফ্রম এ পজিশন লাইক মি এন্ড ফ্রম এ পজিশন অফ ইউর্স, হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি অ্যানোনিমাস নামে ডাকছি এবং ই করছি, সেটাও আমাদের তো আমরা একসাথে তো মানে আমরা সবকিছুকে রিফর্ম করতে পারি না, গ্রাজুয়ালি আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু আমি শুরুতে Yes. যেটা বলছিলাম যে we have to accept the existence of the problem. Denial should not be there. Okay. Yes. Okay. এটা কিন্তু হচ্ছে সেক্সুয়ালিটি, যে জেন্ডার ডিসফোরিয়া, এটাতেও কিন্তু এরকম যে for a long time our Volemas didn't do anything about people being questioned, and people having question about their sexuality, about their genders, এগুলো হচ্ছে acknowledge করা হয়নি, রাইট? এন্ড আমরা কিন্তু চোখের সামনে এটার প্রবলেম গুলো দেখছি, which is so heartbreaking, and আমি চাই না যে এই টাইপের রেজাল্ট আবার হোক। কাজ আমি আরেকটা জিনিস অ্যাড করি, হ্যাঁ, কাজ ওয়েস্টে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া এবং ওয়েস্টে এই যে এগুলা নিয়ে কথা বলার সাথে, মানে আমি এগুলোর এগেইনস্টে কথা বলছি, কিন্তু এগুলোর পক্ষে কথা বলার সাথে বোল্ডনেস কে আর কি সম্পৃক্ত করে। লাইক একটা মেয়ে এটা কথা বলছে, তার মানে হচ্ছে সে সুপার বোল্ড, সে হচ্ছে সে কি বলে, পুরুষদের আগ্রাসন থেকে বের হয়ে গেছে। নো, ইয়াস, কারেজিয়াস, ইটস নট ট্রু। এটা জাস্ট ইলুশন দিচ্ছে যে আমরা ছেলেদের মতন বিহেভ করছি, তাই আমরা কারেজিয়াস হয়ে যাচ্ছি। ইটস নট দ্য সলিউশন। তো সেই জন্যই আমি আর কি আপনার সাথে একমত যে আমাদের ফার্স্টে একনলেজ করতে হবে প্রবলেমগুলো। আর তুমি এটা কি জানো যে সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র, সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজ, এর নামে আমি একটা পার্সোনালি রিসার্চ সেন্টার চালাই, পরিচালনা করি, এটা জানো? অ্যাকচুয়ালি আমি হচ্ছে তেমন ভাবে জানি না, বাট আমি আপনার গ্রুপের সাথে যেহেতু অ্যাড আছি, ওইভাবে আর কি একটু আইডিয়া আছে। একটা ওই হ্যাঁ, গ্রুপটার নাম হচ্ছে সিএসসিএস সোশ্যাল মুভমেন্ট। আসলে আমাদের দেশের মধ্যে তুমি দেখবা যে পলিটিক্যাল সংগঠন আছে নানা ধরনের, কেউ ক্ষমতায় কেউ বাইরে, ধর্মীয় সংগঠন আছে, তুমি দেখবা যে অর্থনৈতিক সংগঠন আছে, তাদের নানা ধরনের অ্যাসোসিয়েশন আছে, এগুলো অনেক স্ট্রং, পেশাগত নানা সংগঠন আছে। কিন্তু সমাজের জন্য যে একটা কান্ট্রি ওয়াইড একটা যে ইনক্লুসিভ অর্গানাইজেশনাল সিস্টেম, সেটা নাই। এলাকায় লোকাল কিছু ক্লাব আছে, কিছু ছেলেদের বিশেষ করে, বা আমাদের যে ইউনিভার্সিটি ক্লাবে, ইউনিভার্সিটিতে মহিলা সমিতি আছে, হ্যাঁ, মহিলা যারা টিচার এবং টিচারদের ওয়াইফ, তাদেরকে নিয়ে। কিন্তু একটা মানে ওয়াইড সার্কেলে যে সোশ্যাল অর্গানাইজেশন প্রমোটিং সোশ্যাল ভ্যালুস, ক্লাসিক্যাল ভ্যালুস, সেটি নাই, এবং আমি সেটা করতে চাই। ওকে, সেটা আমার ইয়ে। আর আমার একটা সেন্টার আছে, সেন্টারটা আমি 2001 সাল থেকে এটার কাজকর্ম করেছি। তখন আমি একটা ইসলামিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলাম।
তো দুটাই পাশাপাশি করতাম, ফিল্ম ফেস্টিভ্যাল, নানা ধরনের সেমিনার ইত্যাদি। এরপরে 2010 সালের পর থেকে ক্রমান্বয়ে আমি ডিটাচড হয়ে পড়ি, আমি একমত হতে পারিনি আমি যাদের সাথে কাজ করছি। এটার কারণ হচ্ছে যে তাদের কাজগুলো মূলত পলিটিক্যালি ফোকাসড হয়ে গেছে। কিন্তু আমার দৃষ্টিতে পলিটিক্স ইজ ইম্পর্টেন্ট, বাট সোসাইটি ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ দ্য স্টেট রানস অ্যান্ড স্ট্যান্ডস অন সোসাইটি, অ্যান্ড সোসাইটি ইজ বেসড অন ভ্যালুস। এই সোসাইটিকে গুরুত্ব দেওয়ার কাজটা আমার কাছে যেটা মনে হয়, নিছক এনজিও কাজ করে, সোশ্যাল এইড প্রোগ্রাম করে, বা মসজিদে কিছু বক্তৃতা দিয়ে, বা কিছু ইন্টেলেকচুয়াল ওয়ার্ক করে সোশ্যাল ওয়ার্ক হবে না। এটাকে পলিটিক্সের যেমন পলিটিক্যাল পার্টি থাকে, তেমন সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য সোশ্যাল সংগঠন থাকা উচিত। এইটা আমার দৃষ্টিভঙ্গি তৈরি হলো। এরপর থেকে আমি ডিটাচড হলাম। এরপরে ওই যে আমার যে 2001 সালে করা যে সমাজ সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র, সেটাকে আমি তখন আমার ফুল আইডেন্টিটি হিসেবে নিলাম। ওকে, আমাদের সাইট আছে, কাজ আছে, অনেক কিছু। গ্রাজুয়ালি এগুলোর সাথে আমরা মানে তুমি পরিচিত হবে। তো আমার তোমার ইন্টারেস্টিং যে হচ্ছে আমি মাত্র কালকে হচ্ছে এটা নিয়ে একটা তর্কে যুক্ত হই, যদিও আমার তর্ক বিতর্ক এগুলো পছন্দ না, আমি নিজে কখনো জেনারেলি মানে এঙ্গেজ হই না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি জাস্ট দেখি মানুষের পয়েন্ট প্রুভ করার জন্য তর্কে যুক্ত হয়, যেটা আমার পছন্দ না। যাই হোক, এরপরও কালকে একটা তর্কে ওটা হচ্ছে যে পলিটিক্যাল প্লেস আর সোশ্যাল প্লেস, এই দুইটা আর কি, এই দুইটার ক্লাস খাওয়া। তো মানে আমি আর কি বললাম যে লাইক ইউ, আমিও পলিটিক্যালি ইনভলভড হওয়া পছন্দ করি বা লাইক হতে চাই, বাট when it clashes with my social values, then I will choose my social values, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা সোসাইটির খেয়ালটা রাখি, তাই না? এভাবে আমার এটা নিয়ে অ্যাকচুয়ালি না পড়াশোনা নাই, যে আই মিন সোশ্যালিজম বা এই টাইপের যে কঠিন কঠিন জিনিসগুলো আছে, আমার এটা নিয়ে পড়াশোনা নাই। পড়াশোনা আমরা অনেক করেছি, বুঝছো মিস নাসিমা। আমি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তুমি জানো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সারা জীবনে শিক্ষকতা করেছি। ইউ সি যে মানে পলিটিক্সটা গুরুত্বপূর্ণ আমি মনে করি, বাট দ্যাট ইজ অনলি এ নেসেসারি পার্ট অফ হিউম্যান সোসাইটি অর হিউম্যান এন্টারপ্রাইজ। ওকে, এর বাইরে আছে, পলিটিক্সের বাইরে আছে, তুমি দেখো ইকোনমিক্স। ওকে, এটা কিন্তু ইকোনমিক্স আর পলিটিক্স কিন্তু এক জিনিস না। এর বাইরে আছে কালচার, মিডিয়া, এর বাইরে আছে তোমার এই যে আমাদের যে সিকিউরিটি, যেটাকে আমরা মিলিটারি ডিফেন্স যেটাকে বলি। হ্যাঁ, ডিফেন্সটা কাজ করে বলে একটা স্বাধীন দেশের নাগরিক বলে আজকে কিন্তু আমি এত কথা বলতে পারি। ওকে, তো সুতরাং সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার এর সাথে কিন্তু ধর্মটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সাথে আমি যেটার মানে ছাত্র, ফিলসফি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমার ফর্মুলাটা হচ্ছে যে এক একজন ব্যক্তি সে সব ধরনের যোগ্যতা তার মধ্যে থাকে না। যারা পলিটিক্যালি কাজ করার জন্য বেশি যোগ্য, তারা লেট দেম এনগেজ ইন পলিটিক্স এন্ড ডু ইট ফুল টাইম। ওকে, ডে এন্ড নাইট। ওকে, ফোকাস অন দ্যাট। আর যারা সোশ্যাল ওয়ার্ক করবে, লেট দেম ডু ইট মাইনিউটলি। যারা রিলিজিয়াস কাজের সাথে জড়িত থাকবে, তাদের সকল কিছু সেরকমই হওয়া উচিত। এই যে আমার এখানে হাতের মধ্যে একটা পেপার ওয়েট দেখতে পাচ্ছ, এই পেপার ওয়েটের ভিতরে একটা গ্লোব আছে, ইউ সি দিস। হ্যাঁ, আবার এই গ্লোবটার বিভিন্ন সাইড গুলো আছে, প্রত্যেকটা সাইড হচ্ছে বেসিস। ওকে, প্রত্যেকটা সাইডে এটা বেসিস। তাহলে আমাদের সোশ্যাল রিফরমেশন মুভমেন্ট গুলো এমন হওয়া উচিত যে পলিটিক্স করবে, পলিটিক্সটাই তার বেস, অন্য কিছুতে সে অকেশনালি এনগেজ হবে। যিনি কালচার করবেন, কালচারটা হচ্ছে তার বেস, এবং কালচারাল মাইন্ডের লোকদের সাথে উনি কানেক্টেড হবেন। পলিটিক্স নিয়ে উনি ডাইরেক্টলি বোঝার হবেন না, বাট ইন ক্রাইসিস এন্ড ইন সাম ন্যাশনাল নিড, তিনি কিন্তু যেমন ইলেকশনে ভোট দিবেন বা কোনো অপিনিয়ন ফর্ম করবেন বা কোনো একটা প্রয়োজনে এনগেজ হবেন, নট অল দ্য টাইম। এটা হচ্ছে আমার কাজের ধারা। সেই ধারা অনুসারে আমি এখন নিজের জন্য বেছে নিয়েছি আমার সকল পটেনশিয়ালিটি তুলনা করে যে আমি সোসাইটি নিয়ে কাজ করব। তাহলে সোসাইটিতে কি কি প্রবলেম আছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি তোমাকে শুনতে পাচ্ছি। যে সবকিছু তো আমি সমাজ নিয়ে কাজ করি। সমাজের যে নানা ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর একটা হচ্ছে যেটা আমরা আজকে আলোচনা করছি। দিস ইজ দ্য কানেকশন অ্যান্ড ইস্যু ফর আস, ওয়াই উই আর ডিসকাসিং such kind of thing, এবং এটা আলোচনা করছি এবং সেটা আমরা রেকর্ড করছি এবং হয়তোবা সেটা আমরা আপ করব। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সামাজিক আন্দোলন এই নামে। ওকে, তো এইটার মধ্যে আমি এটা আপ করব, কিছু বিষয় সেখানের মধ্যে থাকে। তো
তো আমি কিছু তোমার এই লেখাটার ব্যাপারে আমার কিছু প্রশ্ন ছিল, ক্যান আই পুট ইট? Yeah, sure. তুমি বলেছো যে এটা মানে মাস্টারবেটিং প্রবলেম, ছেলেদের মাস্টারবেটিং প্রবলেম সলিউশন নিয়ে অনেক লেখালেখি থাকলো, মেয়েদের সমস্যা নিয়ে তেমন কথা হয় না। সো বোঝা যাচ্ছে তোমার এই লেখাটা ফিমেল মাস্টারবেশন নিয়ে বেসিক্যালি, Yes, mainly কিন্তু কিন্তু concentrate কিন্তু on এটা them. একই সাথে ছেলেদের জন্য কাজ করবে। Yes, kind of. মানে হচ্ছে আমি কয়েকটা ফিমেল হরমোনস নিয়ে আলোচনা করেছি, তো তো ওগুলা যদি বাদ দেন দেন হচ্ছে এটা সবার জন্যই ইউনিসেক্সুয়ালি আচ্ছা, যেখানে তুমি ক্ষেত্রে। এটা দিয়েছো সেখানে একজন কমেন্ট করেছে যে 99% ছেলেদের এই প্রবলেম, কেউ একজন কমেন্ট করেছে আর কি। হ্যাঁ, তো এইটা আবার তোমার এই কথার সাথে মিলে না। তোমার কথা অনুসারে মনে হয় যেন দিস প্রবলেম এক্সিস্ট and prevails in both category, for male and female both. What is your observation? Do you think that it's exclusively a male problem, or ইউ নো একটা টাইম ছিল যখন হচ্ছে মেয়েরা সুপার মানে বিজি ছিল একটা টাইমে। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো আমার গ্র্যান্ডমার টাইম কিরকম ছিল, আমার দাদির টাইম কিরকম ছিল, রাইট? বিকজ হচ্ছে উনি এত ইয়াং এজে হচ্ছে ওনার বিয়ে হয়ে যায় এবং তার এতগুলো ছেলে মেয়ে। এটা তেমন আমি দেখি না। কাজ হচ্ছে আপনি যদি আমার লেখাটা পড়েন, আমি এটাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টের সাথে হচ্ছে কাইন্ড অফ রিলেটেড করেছি, যে হচ্ছে ওকে আমার হাতে অনেক ফ্রি টাইম, আমি অনেক ডিপ্রেস, লেট মি এঙ্গেজ ইন দিস এভিল অ্যাক্ট। না না, শোনো, ডিপ্রেস হওয়ার জন্য তো একটা টাইম লাগবে, বিজি লোকের তো ডিপ্রেস হওয়ার সুযোগ নাই। কথার কথা যে যারা রিক্সা পুলার বা যারা হার্ড ওয়ার্ক করে তাদের তো ডায়াবেটিস হওয়ার সুযোগ নাই, যদি মানে জেনেটিক্যালি না হয়ে থাকে। ইন জেনারেলি ইয়েস। তো এটা একটা মডার্ন ফেনোমেনা বলবো আমি, কাজ হচ্ছে ফার্স্ট বিকজ নাও উই হ্যাভ আ লট অফ টাইম টু কি বলে স্পেয়ার এন্ড যেহেতু হ্যাঁ আমি ডিপ্রেসড, কাজ ডিপ্রেশনে হচ্ছে আমি একটা লাইক টেক নিব, ওইটা এরকম। আমি কিন্তু ডিপ্রেশনকে ছোট করছি না, ওকে, এটা একটা রিয়েল ইস্যু, এটা একটা রিয়েল ইস্যু। বাট অফকোর্স এটা রিয়েল ইস্যু। আমি নিজেই তো ডিপ্রেশনে ভুগি এবং সবসময় তো ভুগি, মাঝে মাঝে বেশি হয়ে যায়, এবং আমি এটা কিভাবে ম্যানেজমেন্ট করি সেটা নিয়ে আমারটা লেখা আছে। তোমার আগ্রহ থাকলে এ নিয়ে আমি একটু পরে হয়তো প্রসঙ্গক্রমে 1 মিনিট কথা বলবো। জি জি, আচ্ছা। সো মানে হচ্ছে মানে ডিপ্রেশনে আমাদের শরীরে যেমন নানা ধরনের প্রবলেম গুলো হয়, আমাদেরও মাইন্ডে সেরকম নানা ধরনের আপস এন্ড ডাউনস হয়। এটা নাথিং, এটা কোনো খারাপ কোনো কিছু না, ইটস খারাপ নরমাল। কোনো কিছু না। হ্যাঁ, এন্ড এটা কিন্তু যে আমাদের বডির, আই মিন ডায়াবেটিস কিসের জন্য হয়? আমাদের বডি প্রপারলি ফাংশন করতে পারতেছে না, রাইট? সো আমাদের ব্রেন হচ্ছে সামটাইমস জাস্ট যেই কাজের জন্য আল্লাহ পাঠাইছেন সেটা জাস্ট করে না বা করতে পারছে না কোনো একটা কারণে, বা না করলে কোনো কারণেই হোক। হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে না করলে, তো ওই টাইমে হচ্ছে বিভিন্ন প্রবলেম হয়। এটা 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 আই থিঙ্ক হচ্ছে প্রায় একটা লাইক মডার্ন ফেনোমেনা, যেহেতু যত টাইম যাচ্ছে তত ডিপ্রেশন আমি আরো বেশি দেখছি ওদের মধ্যে। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো ইফ ইউ নো দ্যাট, যে জেন জি মানে এখনকার জেনারেশন, আমাদের জেনারেশনকে বলে, তো ওদের মধ্যে সুইসাইডাল রেট হচ্ছে আগের চাইতে আই ডোন্ট রিমেম্বার দ্য স্ট্যাটিস্টিক, মানে মারাত্মক ভাবে বেশি, ওকে, মাচ মোর হাই, much more high, and psychiatrists are losing their mind over that, যে কিসের জন্য, কেন? It's because everything has become so easy. যাই হোক, সেটা অন্য একটা কথা। তো এই কারণে আমি বলবো যে what is রিসেন্টলি the এটা, concrete answer to my question? হ্যাঁ, সো এটা হচ্ছে রিসেন্টলি মেয়েদের মধ্যে একটা সার্চ হচ্ছে, আমি বলবো যে মেয়েদের এই কাজে এঙ্গেজিং এর একটা সার্চ হচ্ছে, যেহেতু হচ্ছে এটা একটা বডির নিডের উপর ডিপেন্ডেন্ট, প্লাস ওয়েস্টে হচ্ছে দেখানো হচ্ছে যে এটা একটা ফিমেল এম্পাওয়ারমেন্ট টাইপ সামথিং। সো এটা একটা সার্চ দেখা যাচ্ছে, যদি আমাদের দেশে খুব গোপনে হচ্ছে। তুমি বলতে চাচ্ছো যে related, connected with this course of female empowerment, or they are getting professionally connected and delayed marriage. তোমার দাদির কথা যেটা বলছিলা, বা আমাদের মাদের মতো, তারা তো আর্লি অর মিড টিনেজে তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা যেভাবে
তাদের কত বয়সে বিয়ে হয়, অন এন এভারেজ 25, 26, 27 বছর বয়সে বা এরকম, আরো ছেলেদের তো আরো পরে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে কত বছর, 26 বছরে তার যদি বিয়ে হয়, কত, মোর দেন এ ডিকেড, তাই না? মোর দেন এ ডিকেড Yeah. সে একটা মানে কি বলে, একটা অস্বাভাবিক পরিস্থিতি থাকে যেখানে এনভায়রনমেন্টাল প্রভোকেশন গুলো অনেক হাই, বাট দেয়ার ইজ নো ইউনো নো অ্যাকসেপ্টেড ওয়ে টু সলভ দ্য প্রবলেম। Yeah, that's true. Plus হচ্ছে এই যে I don't know if you know that এটা কিন্তু হচ্ছে ম্যারিড ওমেনদের মধ্যে এটার একটা প্রবণতা আছে, বিকজ we have a এটা very তোমার লেখার narrow. মধ্যে তুমি একটু করে লিখেছো যে ইনফ্যাক্ট অনেকের তো বিয়ের পরও এই সমস্যা, সেই Yes. পরিস্থিতিতে কি করবেন? তো এটা একটা সারপ্রাইজিং ক্লেম যে আফটার ম্যারেজ অলসো দেয়ার আর সাম Yes, ডুইং I দিস। mean এটি কিন্তু হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে আমাদের হলিস্টিক যে সেক্সুয়ালিটি বা এটা নিয়ে যে আইডিয়াটা আছে যে মানে ফর সাম রিজন। প্লিজ প্লিজ বলো, অসুবিধা নেই, আমরা যখন আলোচনাতে বসছি, লেট আস মেক থিংস ক্লিয়ার। ওকে ওকে, ফর সাম রিজন এটা জাস্ট অ্যাজিউম করা হয় যে ফিমেল ডু নট হ্যাভ সাচ নিডস। ওকে, সো লাইক পুরো ব্যাপারটা আই ডোন্ট নো এটা কি ইসলামিক বলে প্রচারণা করা হয়, বাট এটা ইসলামিক না। কোনটা? যে হচ্ছে যে ফিমেল ডু নট হ্যাভ সাচ নিডস ফর ইন্টিমেসি অর আদার থিংস। তো এই টাইপের জিনিসগুলো না কেমন যেন একটা প্রমোট করা হয় যে এই পুরো ইয়াটা, এই কি বলে ম্যাটারটা হচ্ছে জাস্ট ছেলেদের, বিকজ দে হ্যাভ দ্য হায়ার নিড, দে নিড টু ম্যারি লাইক মোর টাইমস, যে 4টা বিয়ে করতে পারবে এই কারণে, কারণ হচ্ছে তার এই প্রবলেম আছে। এই টাইপের একটা প্রচারণা চালানো হয় যে হচ্ছে ছেলেদের মধ্যে এরকম, আর মেয়েরা হচ্ছে কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল বিংস। বাট দ্যাটস নট ট্রু, তো এইটা হচ্ছে বিয়ের পরও এরকম কানেকশন না তৈরি হয় না আমাদের সোসাইটিতে, কেন যেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই কানেকশনটা তৈরি হয় না। সো সবসময় এরকম একটা ল্যাকিংস থাকে, এন্ড প্রবাবলি হচ্ছে দ্যাট মেক্স দেম ডু হোয়াট ওকে ওকে প্রিভেন্টিং টু ডু। ইয়া তা এখন তাহলে এটা তাদের ডিসস্যাটিসফ্যাকশন ছাড়া, কিন্তু এটাও কি হতে পারে যে মানে শি ইজ ইউজড টু উইথ দ্য লং হ্যাবিট দ্যাট শি হ্যাজ বিন ডুইং ফর মোর দেন এ ডিকেড, সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সে যদি এটার সাথে বা কোনো সময় ইয়ে হয় এবং সেটা কন্টিনিউ করে ইয়ার্স টুগেদার, এর যে প্র্যাকটিসটা সে হয়তো ছাড়তে পারছে না। কারণ হচ্ছে যে দ্য প্যাটার্ন অফ heterosexual sexuality and the pattern of female masturbation দুটো তো ভিন্ন জিনিস, আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না। তো যার কারণে how much the man doesn't matter, because it is not doing in that way that she is used to and habituated with. Yes, and I mean it can be helped, যে একটা mature conversation between the spouses, where they both can talk, they both can share their likes and dislikes. So it's not happening. না আমি তোমার সাথে একমত, এবং I don't know how much experience have, but I'm an experienced person and I am a thoughtful person as well. এবং ওই যে বললাম যে সোশ্যাল, আমি যে সংগঠন পরিচালনা করি বা রিসার্চ করি, সেগুলো থেকে আমি বুঝতে পারি যে এইটি যদি হাজবেন্ড যদি রেসপেক্টফুল হয় টু হিজ ওয়াইফ, সেটা কিন্তু মানে সমাধান করা সম্ভব। হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা লেখা লিখেছিলাম, আমি জানি না ইউ হ্যাভ রেড ইট অর নট, কেমন পুরুষ চাই। I have probably read that. আচ্ছা, সেখানে আমি যেটা বলেছিলাম যে প্রথমেই এটাতে যে দ্য ম্যান শুড বি কম্পিটেন্ট বাট রেসপেক্টফুল। ওকে, তো এই রেসপেক্টফুল হওয়ার কিন্তু আরো কিছু মানে হিডেন মিনিং আছে, যেটা মানে বাইরের মিনিং গুলা দিয়ে কভার হয় না, সেটা আমরা এখন আলোচনা করব না। আমি যেটা রেসপেক্টফুল একটা হোলিস্টিক প্রসেস, সবকিছুতে রেসপেক্টফুল হওয়া, লাইক ওয়াইফের ডিসলাইকস লাইকস এই সবকিছু ইনক্লুড করে রেসপেক্টফুল আমি হওয়া। তোমাকে এটা বলে দেই, ইউ সিম টু বি ম্যাচিউরড অ্যাট লিস্ট ইন্টেলেকচুয়ালি। ওকে, সো আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে
রেসপেক্টফুল হওয়া হচ্ছে সেক্সুয়ালিটির ব্যাপারে, সেটা হচ্ছে যে টু এক্সপ্রেস himself or herself and to know the pattern that she or he ইয়েস enjoys আমি that. হচ্ছে এটা, হ্যাঁ আমি এটাই সেটা মিন হলে করেছি। সেটা হলে আমি মনে করি যে মানে এটা তো একটা মানে গিভ এন্ড টেকের ব্যাপার, এবং গিভ এন্ড টেকের ব্যাপারটা মানে আমি মনে করি যে প্রপারলি সম্পন্ন হতে পারে। আই ক্যান আই ক্যান অবজার্ভ মাই ডিউটি উইদাউট স্যাক্রিফাইসিং মাই রাইটস। ইট কুড বি ডান, এক্স্যাক্টলি। ইট কুড বি ডান, কিন্তু সেটার জন্য যেটা দরকার তুমি যেটা বললে যে একটা খোলামেলা আলাপ আলোচনা। কিন্তু যেহেতু আমাদের সমাজে ধর্মীয় কারণে বিশেষ করে এই কাজটাকে একটা খারাপ কাজ হিসেবে মনে করা হয়, এবং এইটা যে আসলে ততটা ভালো কাজ নয়, এবং এটা যে একটা ড্রাগ হিসেবে তুমি এক জায়গায় লিখেছো যে মানে এটা একটা নীল ছোবল, হ্যাঁ এরকম একটা কথা ছিল, হ্যাঁ এইটা যে মানে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এটা তো সঠিক। কিন্তু এই প্রবলেমটা যে আমার ইফ আই গট সাম প্রবলেম এন্ড আই ডোন্ট অ্যাড্রেস দ্য, ওই যে প্রথমে যেলাম যে ডিনায়াল যদি থাকে তাহলে সলিউশনটা তো আসবে না, তাই না? তাহলে আমার প্রথম ইয়েটা ছিল যে মানে এটা জানা তোমার কাছ থেকে যে তুমি কি মনে করো যে এটা ছেলেদের প্রবলেম নাকি এটা ছেলে মেয়ে বোথ প্রবলেম, এটা জানার ব্যাপার ছিল আর কি। হ্যাঁ আমি মনে করি যে ছেলেদের মধ্যে আসলে একটু বেশি আছে প্রবাবলি, বাট হচ্ছে এন্ড আমি চাই না, বাট এটা প্রবাবলি হবে যে মেয়েরা খুব সুন এটা ম্যাচ আপ করবে, যদিও আমি এটা চাই না, বাট আই থিঙ্ক আই এম সিইং দ্য ওয়ে যে এটা খুবই র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি তোমাকে মানে তোমার অবগতির জন্য বলছি আর কি। হ্যাঁ আমি তো অনেক, আমি যেহেতু প্রফেশনাল কোনো কাউন্সিলর নই বা ইয়ে করি না, কিন্তু আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি এবং সোশ্যাল ওয়ার্ক করার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্যই কাজ করি, তুমি হয়তো খেয়াল করেছো, যার কারণে নানাভাবে আমার সাথে বিভিন্ন পর্যায়ের মানুষজনের কথাবার্তা হয় অন রেগুলার বেসিস আর কি। হ্যাঁ আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি, আর এই হেল্প করার মাধ্যমে মূলত আমি হাউ দ্য সোসাইটি ইজ গোয়িং অন সেটা জানতে পারি। আই এম রানিং 55 অ্যান্ড আমার পক্ষে 25-এ কি ঘটছে সেটা তো জানাটা একেবারে মানে নিয়ার টু ইম্পসিবল। কিন্তু এই লেভেলের ছেলে মেয়েদের সাথে যখন আমি কথা বলি বা তারা যখন আমার সাথে যোগাযোগ করে, আমি কারোর সাথে উল্লেখনীয় কথা বলি না অফকোর্স, কিন্তু কেউ যখন আমাকে অ্যাপ্রোচ করে আমি চেষ্টা করি তার সাথে কানেক্টেড হওয়ার জন্য, প্রবলেমটা কি কিছু পরামর্শ দেওয়ার জন্য, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে তাওয়াসাউ বিল হক। বিশেষ করে আমার ওই যে সহজ বিয়ে চাই, সহজ বিয়ে আমার যে স্লোগান, এইটা অনেকের মধ্যে বেশ ইয়ে করেছে, আগ্রহ তৈরি করেছে, সে কারণে আমার সাথে অনেকের সাথে যোগাযোগ আছে। এই ভূমিকার প্রেক্ষাপটে আমি বলতে পারি যে একেবারে মানে ইয়াং থেকে শুরু করে ম্যারিড, হ্যাঁ এরকম মানে অনেক নারীরাই আমার কাছে এটা কনফেস করেছে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যে দ্যাট ডু ইট। এটা হচ্ছে আসলে মানে চিন্তা করেন যে হচ্ছে আমাদের রিয়েল কি বলে সেক্সুয়াল এডুকেশন বা আদার থিংস এগুলো নেই, বাট হচ্ছে এই টাইপের কনভারসেশন হচ্ছে ঠিকই চলছে যে আই মিন ছেলেরা অথবা অনেক বান্ধবীরা একত্রিত হয়ে এই টাইপের কি বলবো অশ্লীল বলা যায় তাই না, আমরা হচ্ছে শ্লীল ভাবে হচ্ছে মানুষকে পড়াতে পারছি না ঠিকই, কিন্তু অশ্লীলতা কিন্তু থেমে থাকছে না, উল্টো হ্যাঁ উল্টো আমাদের আমাদের লাইক ন্যারেশনের কন্ট্রোল না নেওয়াতে এটা আরো ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি ন্যারেটিভটার কন্ট্রোল নিতাম যে ওকে এটা মসজিদ থেকে হচ্ছে ছেলে মেয়েদের আলাদা করে করে এরকম কাউন্সিলিং করা হবে একটা নির্দিষ্ট বয়স থেকে, ইভেন হচ্ছে তাদের প্যারেন্টস কেও কাউন্সিলিং করা হবে, বিকজ ইউর চিলড্রেন আর গেটিং ওল্ডার, ইউ শুড টেক কনসিডার যে তাদের একটা নিড হবে বা লাইক তাদের আরো প্রবলেম হতে পারে, এগুলো হচ্ছে খেয়াল। নো ইটস নট হ্যাপেনিং হিয়ার, বাট এই টাইপের অশ্লীল কথাবার্তা হচ্ছে কিন্তু থেমে থাকছে না, যেটা আলটিমেটলি এই ধরনের রেজাল্ট করে। আচ্ছা এই যে আমি তোমাকে একটা স্পাইরাল বাইন্ডিং এর একটা দেখতে পাচ্ছ পোস্টার এবং ব্যানার সমগ্র, এটা একটা বই আমি বের করব, এটা সফট কপিটা আমার সাইটের মধ্যে mozammilhaq.com এর মধ্যে অলরেডি আপ করা আছে। তো এখানের মধ্যে একটা পোস্টার আছে, ভেন্টিলেশন প্রিভেন্টস এক্সপ্লোশন, ইফ ইউ গিভ ভেন্টিলেশন
ইট উইল প্রিভেন্ট দ্য এক্সপ্লোশন, যে এক্সপ্লোশনটা আমাকে ক্ষতিগ্রস্ত করবে সেটাকে আমি ঠেকাতে পারি যদি আমি এটা একটা ওয়ে আউট দিই, একটা যে ভেন্টিলেশন দিই। ওকে, আর একটা হলো যে ইসলাম যে আমাদের যে গ্র্যান্ড যে আমাদের যে প্যারাডাইম, যেটার উপর বেস করে আমরা সবকিছু করছি, যেভাবে আমরা অ্যাটলিস্ট আমি যেভাবে ফলো করি এবং সোফার আই নো তুমি ফলো করো, এই যে কোরআন, এই কোরআনটার মধ্যে তো কোনো প্রাইভেট সেকশন নাই, হাদিসের মধ্যে কোনো প্রাইভেট সেকশন নাই, অ্যাডাল্ট সেকশন নাই, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু কোরআন হাদিসের মধ্যে এই জিনিসগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হয়েছে, এই যে দেখো সূরা বাকারার 185 নম্বর আয়াত, সামনে রোজা আসতেছে, এখানের মধ্যে ইন্টারকোর্স যেটা আমরা বলি সেটা সম্বন্ধে 3টা শব্দ আসছে একটা আয়াতের মধ্যে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা, যে অংশটা আছে সেখানের মধ্যে এরপরে এটা হলো যে 185, এরপরে 186, এরপর 187 নম্বর আয়াতে আছে যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাল আনা বাশিরুহুন্না ওয়া বাতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানু বায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা তিমুস সিয়ামু ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ। দেখো একটা আয়াতের মধ্যে কিন্তু 3টা শব্দ আছে যৌন সম্পর্ক সূচক, এবং সেখানে কোনো অ্যাডাল্ট পোর্শন নেই। আমরা এই জিনিসগুলো আলোচনাগুলোকে আমাদের তথাকথিত ভব্যতা সংস্কৃতির মাধ্যমে আমাদের মানে যে যে সোশ্যাল যে আলোচনা, যে পাবলিক যেটা পাবলিক আমরা কি বলি জনপরিসর বাংলাতে বলে পাবলিক স্ফেয়ার থেকে আমরা যখন এগুলাকে অশ্লীল হিসেবে বাদ দিছি, এগুলো নিচে গিয়ে বিশাল ক্ষত তৈরি করেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। এবং তুমি যেটা বললে যে ছেলেদের মধ্যে পরস্পরে, মেয়েদের মধ্যে পরস্পরে এই বিষয়গুলো হচ্ছে। আচ্ছা, তুমি এখানে যে কথাগুলো বলেছো তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এক্সারসাইজের কথাটা। হ্যাঁ, এখন দেখো যে এক্সারসাইজ কিন্তু আমাদেরকে একটা মানে কেন আমরা মাদককে কেন আমরা না বলি। আমি একজনের সাথে কথা বলতেছিলাম যে মানে এথিক্সের কোনো ইউনিভার্সাল ফর্ম আছে কিনা, যে যারা মনে করে যে পোস্টমডার্নিস্টরা মনে করে যে ইউনিভার্সাল বলে কোনো কিছু না, সবকিছু রিলেটিভ, প্রত্যেকটা কালচারের জন্য মানে যেটা ফিট করে সেটাই সঠিক। আমি বললাম যে দেখো অন্তত একটা জিনিসের ব্যাপারে দুনিয়ার সকল মানুষ একমত হয়েছে, সেটা হচ্ছে যে মাদক খারাপ। হ্যাঁ, ড্রাগ এডিকশনটা খারাপ, এটা কিন্তু দুনিয়ার সকল মানুষের একমত হয়েছে। কেন সেটাকে খারাপ মনে করা হয়? হ্যালো, কেন খারাপ মনে হয়? কারণ তুমি এটাকে ব্যাখ্যা করেছো যে আমি যখন ওই ড্রাগটা নেই তখন ওই ড্রাগটা করে কি আমার এমন কিছু হরমোন রিলিজ করে যেগুলো দ্বারা আমি খুব ইজি ফিল করি, কিন্তু সহজে যখন আমি একটা সুখ পাই তখন আরো সুখ পাওয়ার জন্য তখন আরো হরমোন আমি পেতে চাই, এবং এভাবে করে ক্রমান্বয়ে কিন্তু আমি একটা কিন্তু চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি, যেটা আমার যে ন্যাচারাল যে প্রসেস, ফিজিওলজিক্যাল যে সেটআপ, এটাকে সম্পূর্ণ ডিস্টর্ট করে ফেলে। এক্স্যাক্টলি। বাট আই ওয়ান্ট টু অ্যাড সামথিং, যে কি বলবো, এটা ড্রাগকে কিন্তু হচ্ছে নর্মালাইজ করার একটা মারাত্মক অপচেষ্টা চালানো হচ্ছে। ফর এক্সাম্পল ইটস উইড ইজ টোটালি নর্মাল। আমি তো বললামই যে হচ্ছে আমার অ্যাব্রড ফ্রেন্ড সার্কেল আছে, মেইনলি আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ওইখানে বেশি কাজ করি, তো ওইখানে মানে উইড এটা একটা একদমই নর্মাল। এন্ড দেন হচ্ছে যারা আর্টিস্ট স্টুডেন্ট তাদের কাছে এলএসডি লাইক সুপার, কি বলে এটাকে, ডাল ভাত বলে। এন্ড হচ্ছে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ইদানিংকার যে টিভি সিরিজ গুলো হচ্ছে, হ্যাঁ, ওইখানে কিন্তু এলএসডি কে এত ভাবে গ্লোরিফাই করা হয়, এন্ড মানে এটা ইটস নট গোয়িং ওয়েল, যে সবাই এখনো যদিও মনে করেন যে ড্রাগ মানে এথিক্যাল ব্যাপারটার দিকে ড্রাগ ইজ হার্মফুল, বাট আই ডোন্ট নো ফর হাউ লং। না, তুমি এখানে দেখো যে আমাদের সমাজে যারা বাউল বা ইত্যাদি যে এটি করে সুফি ফকির বা যারা, ওরা কিন্তু ওই যে গাঁজা টাজা খায়, হ্যাঁ, এবং এটাকে তারা মানে আধ্যাত্মিক উন্নতির যে মাজার গুলোতে ইত্যাদি উল্লেখ করা হয়। তুমি দেখো
যে মাদক বা ইভেন মনে করো ওয়াইনের যে মানে যে এক্সেসিভ যে ওয়াইন যদি নেওয়া হয় সেটা যে হার্মফুল হয়, এটা তো কোনো ডক্টর অস্বীকার করে না, এবং কোনো সোশ্যাল রিফর্মার কিন্তু এটাকে প্রপোজ করে না যে ইউ ডু ইট। ইয়েস ইয়েস। হ্যাঁ, তো এখন এই যে এক্সারসাইজ যদি আমরা করি, সেই এক্সারসাইজের মাধ্যমে আমাদের সেই যে বডির মধ্যে এমন কিছু হরমোন, এমন কিছু আমরা রিওয়ার্ড পাই, যেটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে সব দিক থেকে উপকার করে। এখন আমার কোয়েশ্চেনটা হলো তোমার প্রতি, যে মেয়েরা তো কোনো এক্সারসাইজ করতে চায় না, তাদের তুমি যে এখানে বলেছো যে সাজুগুজু করে স্কিন কেয়ার এগুলো করে যে কিছু অ্যাপ্রিসিয়েশন পাওয়া, তারা ওইটার প্রতি ফোকাসড। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটার প্রতিও রাইটলি ফোকাসড না। আমি আপনাকে এদিকে একটা কথা বলবো। হ্যাঁ, এই যে আমি বলি, আমি যখন কোনো নভেল বা হচ্ছে উপন্যাস এই টাইপের যেগুলো যখন পড়ি, তখন আমি একটু লেখকের দৃষ্টিতে নায়িকারা কেমন হওয়া উচিত সেটা বুঝতে চেষ্টা করি। আমি জানি আপনি কখনো খেয়াল করেছেন কিনা, কিন্তু লেখকদের মতে নায়িকা নিজেও জানে না যে সে সুন্দরী, নায়িকা কখনো বুঝতে পারে না যে সে সুন্দরী, নায়িকা জাস্ট ন্যাচারালি সুন্দরী, এই টাইপের একটা কথা, এই টাইপের একটা ন্যারেটিভ প্রচলন আছে। যে আবার কি, মেয়ে তার নারীত্ব হচ্ছে সে খুবই ফেইন্ট থাকবে, খুবই দুর্বল, নায়ক দেখলেই হচ্ছে সে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, এই টাইপের একটা এই টাইপের একটা ন্যারেটিভ প্রচলিত আছে। বাট ইটস হার্মফুল, যে এই যে স্কিন কেয়ারের যে কথা বললাম, আই এম ভেরি মাচ ভোকাল অ্যাবাউট দ্য নিড অফ স্কিন কেয়ার। কাজ হচ্ছে এটা নিয়ে কথা হয় না, মানুষ লুকিয়ে লুকিয়ে যা করে তা হচ্ছে ক্ষতি হচ্ছে আরো উল্টা স্কিনের। আমি জাস্ট বলতেছি যে যা যা আমরা করব প্রপারলি করব, এবং হচ্ছে এটা নিয়ে ভোকাল থাকবো যেন মানুষ জানতে পারে। যেমন ধরেন যে এই যে কি বলে, একটা ফিমেল যে ফিমেল যে ফিজিকটা কাজ করে, ন্যারো ওয়েস্টেড, তারপরে জাস্ট দুর্বল শিনকায় একদম, আর একদম পেল, এই টাইপের যে আনহেলদি একটা পোর্ট্রেয়াল, এটা তো প্রবলেম্যাটিক। এন্ড এটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে কি বলে, মেয়েরা এক্সারসাইজ করে না বা সেটা, এগুলোর উপর কিন্তু একটা ইফেক্ট ফেলে। মেয়েরা কখনো টিভিতে বা নভেলে কখনো দেখে নাই যে হচ্ছে মেয়েরা এক্সারসাইজ করে। এটা হচ্ছে পুরো একটা ম্যানলি একটা ব্যাপার হিসেবে, ম্যাসকুলিন একটা ব্যাপার হিসেবে দেখানো ইয়াতে হয়। মিস নাসিমা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে এক্সারসাইজের যে পয়েন্টটা তুমি নিয়ে আসছো, যে মানে এই ধরনের ইয়া থেকে ফিরে রাখার জন্য বা এ করার জন্য একটা হেল্পফুল পদ্ধতি হতে পারে আসলে এনগেজমেন্ট। আমি যদি কাজে কর্মে সবসময় এনগেজ থাকি এবং কাজকর্ম সেরে যদি আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়ি, তাহলে আমার একাকিত্ব বোধ করার, ডিপ্রেশন বোধ করার এবং সেই জন্য কোনো আনইউজুয়াল অ্যাবনর্মাল সিচুয়েশনকে মানে এন্টারটেইন করার, এটা তো সুযোগটা কমে আসে আর কি। জি হ্যাঁ হ্যাঁ। এখন এই যে যে মানে কাজে যে এনগেজমেন্ট হওয়াটা, এই এনগেজ হওয়াটা, সিরিয়াসলি এনগেজ হওয়ার দায়িত্ব নেওয়া, তো এক্সারসাইজ তার একটা পথ। অনেক কাজের সাথে যারা থাকে, যেমন অনেক ভাই বোন সামলাইতে হয়, অনেক ছেলে মেয়ে সামলাইতে হয়। আমাদের মাদের তো অতটা ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ ছিল না। ডিপ্রেস হলে ওনারা ছেলেদেরকে মারপিট করে, জামাইয়ের সাথে ঝগড়া করে ডিপ্রেশন ম্যানেজমেন্ট করে বলতো। হ্যাঁ, আমি জাস্ট এটার একটা হেলদি ওয়ে, যেমন আমি যখন আমার যখন রাগ হয়, আমি এটা জাস্ট আমার সিবলিংস এর উপর ঝাড়ি না, মানে না ছাড়ার চেষ্টা করি। এন্ড আমি ওই সময় হচ্ছে কিক বক্সিং করি। ওকে, উই শুড উই শুড নো আ রাইট ওয়ে টু ভেন্ট ইট। যে মানে ভেন্টিং এর যে আপনি একটা প্রসেস বললেন, আমাদের সেই রাইট ভেন্টিং প্রসেস গুলো জানতে হবে। যে মেয়েদের ওকে, তোমার এই টাইপের প্রবলেম হচ্ছে, তোমার ডিপ্রেশন লাগছে, তুমি একটু সাজুগুজু করো, এটাতে রিয়েল ভাবে এঙ্গেজ হও। অথবা তুমি নিজের ফিজিকের দিকে খেয়াল রাখো, অথবা শুধু শুধু জাস্ট বিকজ যে কি বলে, নায়িকাদের মতন তোমার মডেলদের মতন পারফেক্ট ফিজিক না, সেটা নিয়ে ডিপ্রেসড হয়ে লাভ নাই। তুমি চেষ্টা করো যে হচ্ছে কিভাবে ঠিক করা যায়, তোমার পার্সোনাল বেস্ট দাও। এটা যে একটা প্রসেস, এই প্রসেসে আমি চাচ্ছি মেয়ে ছেলে সবার এঙ্গেজমেন্ট, যে পার্সোনাল বেটারমেন্ট। ওয়েল সেটা হলো, কিন্তু তারপরে তুমি সাজগোজের উপর বেশি গুরুত্ব দিছো, কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, এটা দরকার আছে, এটা এটা অবশ্যই। যেহেতু নারী এবং পুরুষ মানুষের মধ্যে, তাদের মধ্যে সৌন্দর্যের প্রতীক হচ্ছে নারীরা। একটা কথা আমাদের স্টুডেন্ট লাইফে ছেলেরা বলতো, আচ্ছা
আমাদের এখানে তো মেয়েদের অনেক ছবি টবি, আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ওই যে নুড, হাফ নুড, যে ক্যালেন্ডার বের করা, এটা একটা কালচার ছিল, সমাজের একটা সংস্কৃতি ছিল, যেটা তোমরা এখন ধারণা করতে পারবে না। ইসলামী ব্যাংক বাংলাদেশ এসে যখন এই যে ক্যালিগ্রাফি দিয়ে ক্যালেন্ডার বানানো শুরু করলো এবং সেই ক্যালেন্ডারগুলো ব্যাপকভাবে বিলি করা শুরু করলো, এই যে ক্যালেন্ডারগুলোতে মেয়েদের ছবি দেওয়া, বিকিনি পরা, এগুলো বন্ধ, এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে কিন্তু এর প্রচলনটা ছিল। হ্যাঁ, এরকম ছবি 90s টবি, 60s 80s এগুলোতে ছিল। হ্যাঁ। আমি ওই যে আমার লেখাটা সার্চ করার সময় এগুলো দেখেছি। আচ্ছা, কিন্তু তখন আমরা এটা আমাদের এরকম কথা হয় ছেলেদের মধ্যে, হতো আমাদের মধ্যে, যে আচ্ছা মেয়েদের হলের মধ্যে তাহলে কাদের ছবিটা আনানো হয়? হ্যাঁ, তাহলে তো কথা ছিল যে মেয়েদের হলের মধ্যে হেলদি হেলদি সব ছেলেদের ছবি টানানো হবে, কিন্তু আসলে মেয়েদের হলেও কিন্তু মেয়েদের ছবি টানানো হয় আসলে, ফর বোথ মেল অ্যান্ড ফিমেল, সিম্বল অফ বিউটি অ্যান্ড সেক্সুয়ালিটি, ফিমেল পার্সন হচ্ছে সেটা। সুতরাং ফিমেলরা সাজগোজ করবে। তুমি যে কয়টাসের কথা বলছো, এগুলো কতগুলো ব্যাপার স্যাপার আছে, সেটা আমি আর ডিটেলস বলতে যাচ্ছি না। আচ্ছা, আমার একটা আছে, ভালোবাসার মানচিত্র, এই নামে আমার একটা পোস্টার আছে, তুমি তো এটা বোধহয় দেখো নাই, না? না, আই আচ্ছা আচ্ছা, হ্যাভেন্ট। আমি এই বিষয়ে আসলে অনেকগুলো কাজ করেছি, আমি তোমাকে সেগুলো দিব। আমার ওই যে পোস্টার ও ব্যানার সমগ্র বইটার মধ্যে সেটা আছে। এনিওয়ে, সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই যে ইন্টিমেসি, এই যে ইন্ডিয়ান যে ডান্স গুলো, হ্যাঁ, এগুলো আসলে স্রেফ হচ্ছে সফট সেক্সুয়ালিটি। ওকে, ইয়াস, সফট হ্যাঁ, সেক্সুয়ালিটি, সফট হ্যাঁ, এবং পর্ন হিসেবে কাজ এবং করে। ফিমেল হার্ড সেক্সুয়ালিটি কামস থ্রু নেসেসারিলি সফট সেক্সুয়ালিটি, যেটা মেলরা অনেক সময় বুঝতে পারে না। মেলরা করে কি, ডাইরেক্ট অনেক সময় এনগেজ হতে চায়, যেটা আর তাদের মধ্যে একটা প্রবলেম তৈরি করে। একটু আগে আমরা ম্যারিটাল লাইফে যেটা হয় বলে একটু কিছুটা আলোচনা করেছিলাম আর কি, হ্যাঁ। হুম হুম হুম। তাহলে ফিমেলরা এগুলো করবে, সাজগোজ করবে, দ্যাটস ফাইন, কিন্তু এক্সারসাইজের বিষয়টা তুমি যেটা বললা, আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হলের পিছনে, আমার বাসার পিছনে মেয়েদের হল আছে 3-4টা, জাস্ট পাহাড়ের এই পাশে আমাদের বাসা, ওই পাশে তাদের হলগুলো। হলের পিছনে একটা লন টেনিসের কোর্ট আছে, প্রীতিলতা হল নামে যে হলটা আছে সেটার পিছনে। আমার এত বছরের জীবনে আমি প্রীতিলতা হলের প্রভোস্টের বাসাতে আমি ছিলাম, যদি আমার প্রভোস্ট ছিলাম না, কিন্তু আমি সেই বাসাতেও ছিলাম 2-3 বছর। আমি কখনোই সেই কোর্টের মধ্যে কোনো মেয়েকে খেলতে দেখি নাই। শামসুন্নাহর হল আমাদের পাশাপাশি হল। শামসুন্নাহর হলের মধ্যে আমাদের বাসা থেকে, ডুপ্লেক্স বাসা, দোতলা থেকে দেখা যেত, ছাদ থেকে মেয়েদের হলের ভিতরে তাদের ওই যে বাস্কেটবলের আছে, ওই কোর্ট আছে, কিন্তু আমি কখনোই সে বাস্কেটবলের কোর্টের মধ্যে, বাস্কেটবল তো দূরের কথা, আর কোনো কি বলে জানি, ব্যাডমিন্টন খেলতেও দেখিনি। তা আমার ওয়াইফ বলছিল যে তারা স্টুডেন্ট লাইফে নাকি কখনো সেখানে ব্যাডমিন্টন খেলেছে আর কি। মেয়েদের একমাত্র কাজ হচ্ছে যে দীর্ঘক্ষণ সময় ধরে সাজগোজ করবে, এরপরে দিয়ে ঘুরে বেড়াবে ছেলে পেলেদের পাশে, এরপরে বাসায় এসে অনেকক্ষণ সময় ধরে সেগুলোকে আবার মানে ইয়ে করতে তুলতে থাকবে আর কি, হ্যাঁ। এনিওয়ে, রিমিনিসিং করবে। আচ্ছা, আচ্ছা, এই এটা এক্সারসাইজের প্রসঙ্গটা যেটা আমি যেটা বলছিলাম, যে এক্সারসাইজের জন্য, মেয়েদের এক্সারসাইজের জন্য সমাজের কিন্তু সেটআপ নাই। মানে একটা মেয়ে যদি এক্সারসাইজ ইয়াস, করে, ইভেন জগিং করে, এটা তাকে তো ফেমিনিন হিসেবে দেখা হয় না। তাকে তো মানে একেবারে মানে কি বলবো, যে আমি আই শুডন্ট সে দ্যাট, এরকম মনে করবে বা কমেন্ট করবে। তো এর ইয়া, সুবিধাটা নাই, আবার পাশাপাশি তারা নিজেরাও এটাতে আগ্রহী না। আমি দুইটা কথাই বলতে চাচ্ছি। হ্যাঁ, ওই যে আমি বলতেছি যে আগ্রহী, আই মিন এক্সারসাইজ একটা হার্ড জিনিস, এটার মধ্যে কেউই জেনারেলি আগ্রহী থাকে না। ছেলেদেরকেও অনেক মোটিভেশন দিয়ে করানো হয়, কিন্তু মেয়েরা তো এই মোটিভেশন দেওয়া পায় না, উল্টা হচ্ছে ডিমোটিভেশন পায়। যেমন আমি যখন এক্সারসাইজ শুরু করি, সবাই আর কি বলে যে ওকে এবার তুমি মাসলমান হবা, ব্লা ব্লা ব্লা। আই মিন এটা ফিমেল ফেমিনিন হিসেবে দেখানো হয় না তো। আমি জাস্ট সেজন্যই আর কি ইন্ট্রোডিউস করছি। আমি হচ্ছে এক্সারসাইজ নিয়ে আরো অনেকগুলো লেখা লিখেছি, যে রাইট, দ্য রাইট ওয়ে টু ডু ইট। সবাই হচ্ছে কিন্তু জাস্ট ওয়েট লসের জন্য এক্সারসাইজ করার সাথে আর কি কানেকশন করে না। এক্সারসাইজ একটা লাইফস্টাইল, এটা একটা লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করতে হবে। যে যেহেতু আমাদের এখন কাজ কমে গেছে, আমাদের বডির একটা নির্দিষ্ট লোড তো নেওয়া লাগবে, সেই লোডটা আমরা এক্সারসাইজ দিয়ে হচ্ছে করব, মানে ফিল আপ করব। আচ্ছা, তো আরেকটা এটা আর পয়েন্ট, কি। হতে পারে না যে যে উইয়ার্ড লাইফ মেনটেন না করা, মানে একটু লেট মি এক্সপ্লেন ইট। সেটা হচ্ছে যে আমি একটা লেখা লিখবো বলে মনে মনে ভাবছি, আর লেখা হচ্ছে না। যে এটা টাইটেল হতে পারে যে আমার রাত্রিজীবী সন্তানেরা। হ্যাঁ, আমার রাত্রিজীবী সন্তান, নকটার্নাল। এরা হলো যে আল্লাহ তাআলা বলছে যে যে মানে আমি রাতকে তৈরি করেছি যে মানে শান্তির উপায়, হ্যাঁ, তোমরা সেই সময় ঘুমাবে, দিনের বেলায় কাজ করবে। ওই যে সূরা নাবাতে আছে, হ্যাঁ।
কিন্তু দেখা গেল যে গণহারে এরা গভীর রাত যত গভীর হয় তাদের চেহারা তত ফ্রেশ হতে থাকে, তাদের কমিউনিকেশন তত মানে বাড়তে থাকে, তারা মানে তাদের জন্য মনে হয় যেন এটা দিনের বেলা সময়। হ্যাঁ, তো এই উইয়ার্ড লাইফ মেনটেন করা, এটাও তো এই ধরনের আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম মাস্টারবেশন লাইফ, উইয়ার্ড যে ব্যাপার, সেটার তো একটা কজ। হ্যাঁ, মারাত্মক ভাবে এটা ইয়া করে, কি বলে এটাকে, যে ইজি করে দেয়, রাইট? I am living between my family and friends, family and siblings, and they are taking care of me. I'm engaging with them, ঠিক আছে? বাট রাত্রেবেলা, রাত যখন গভীর হয়, আমার কি বলে ফেইলার বলুন অথবা অন্যান্য যে কোনো ওয়ার্ড আপনি দিতে পারেন, এটা ডিপ্রেশন জাস্ট বাড়ায়। প্লাস ল্যাক অফ স্লিপিং অথবা ল্যাক অফ সানলাইট, এগুলো কিন্তু হচ্ছে হরমোন সার্জে হচ্ছে কি বলে কন্ট্রিবিউট করে। সো এটাও অফকোর্স এগুলো ডেফিনেটলি ডিরেক্ট রিজন। এটা তোমার লেখার মধ্যে ছিল যে রিস্কি, পরিবেশটা যত রিস্কি হবে, আনসেফ হবে, নিজেকে আমি যত বিপন্ন বোধ করব, ততই আমার এই শর্টকাট প্লেজার পাওয়ার, সেরোটোনিন কমে যাবে নাকি? সেরোটোনিন লো হবে, যার কারণে হচ্ছে হ্যাঁ, যার কারণে ওই ড্রাইভটা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কারণে ড্রাইভটা বাড়বে। আচ্ছা, তো তাহলে যে মানে মূল কথা হচ্ছে যে আমাদেরকে হ্যাপিনেসের একটা অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে, যাতে করে আমাদের ব্রেন আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে ভুল পথে পরিচালিত না করে। হ্যাঁ, জি। আর প্রসঙ্গক্রমে তুমি পর্ন ইন্ডাস্ট্রির কথা বলছিলা বা ইত্যাদি বলছিলাম, তো সেইটা নিয়ে আমার কিছু কথা থাকলো, আমি এটা বলতে পারছি না। আর আমি যেটা লাস্টলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমার মেজর ফুড টেক করতে হবে, খেতে হবে ভাত তরকারি ইত্যাদি, তখন আমি যতই চনা বুট খাই এবং মুড়ি খাই, তাতে করে আমার কি খিদা মিটবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, যে লাইক বিয়ের কথা না। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আছে বা অনেক জায়গাতে আছে, আমাদের দেশে তো অনেক আগে থেকে মাশাআল্লাহ যে স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা আছে, অনেক জায়গা আছে ইন্ডিয়াতে বিশেষ করে এরকম যে যেখানের মধ্যে খাবার দাবারের সব ব্যবস্থা আছে কিন্তু ল্যাট্রিনের ব্যবস্থা নাই, স্যানিটারি। এখন যে যেখানে পারে সেখানে গিয়ে তাদের প্রয়োজন পূর্ণ করে। তো এরকম একটা সিচুয়েশন, যেরকম আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছেড়ে দিয়েছি যে তোমরা ক্যারিয়ার করো, তোমরা লেখাপড়া করো, তোমরা প্রফেশন করো, কিন্তু তাদের যে একটা নর্মাল ন্যাচারাল হিউম্যান লাইফ, হ্যাঁ, সেটার ব্যাপারে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই এবং এটার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, যার কারণে তারা এখন নিজেদের মতো করে নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে। তো এই জগতের সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু আমি সিরিয়াসলি যখন সোশ্যাল ওয়ার্ক করা শুরু করলাম 2010 টু অনওয়ার্ড, তখন ক্রমান্বয়ে সেগুলো আমার কাছে এক্সপ্লোর হচ্ছে, এবং যত এক্সপ্লোর হচ্ছে তত আমি এক্সপ্লোর্ড হচ্ছি, মানে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে যে দিস আর দ্য সিরিয়াস প্রবলেমস। এবং এরকম তুমি ইন্টারেস্টেড থাকলে তোমার সাথে আরো সিরিয়াস এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে কথা বলবো। তো এই প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু এই প্রবলেমগুলোকে আমরা যারা সমাজ পরিচালনা করছি, যাদের এজ হচ্ছে সাপোজ 50+, যাদের হাতে সবকিছু ক্ষমতা, তারা এটা নিয়ে মোটেও ভাবছে না, তারা মনে হচ্ছে দ্যাট ইজ নট এ প্রবলেম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে যে মানে ক্যারিয়ারের প্রতি একটা মারাত্মক রকমের একটা গার্ডিয়ানদের একটা অবসেশন, যেটার বলি হচ্ছে যে নিরীহ ছেলে মেয়েরা আর কি। ইয়াস, সামহাউ আমাদের লাইফ ক্যারিয়ার সেন্ট্রিক হয়ে গেছে, এন্ড আই থিংক এটার জন্য মানে আমি বলি, আমি না সবকিছুকে হচ্ছে ইসলামের দিকে ফিরে নিয়ে আসতে চাই, মানে আমি যে কোনো কথাকেই আর কি ঘুরিয়ে ফিরে ওখানেই নিয়ে আসি। এটা আমার একটা বদভ্যাস, বদভ্যাস কেন, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি নাসিমা, উই হ্যাভ টু হ্যাভ এ গ্র্যান্ড প্যারাডাইম। আমি যেটা বলেছিলাম, ইসলামকে আমি রিলিজন মনে করি, আমি মনে করি যে ইসলাম এমনকি একটা আইডিওলজিও নয়, এইটা হচ্ছে যে একটা মানে কি বলে যে দিন, যেটা আরবিতে বলা হয়েছে। আমার যে পোস্টারের কথা বললাম, এখানে একটা পোস্টার আছে যেখানে আমি দেখাইছি যে ইসলামের দুইটা দিক, একটা হচ্ছে সেটার কোর মেটাফিজিক্যাল ফিলোসফিক্যাল দিক, যেটাকে আমরা ঈমান বলি, আর হচ্ছে একটা বেসিক লাইফস্টাইল, যেটাকে আমরা ইসলাম বলি, ওই যে হাদিসে জিবরিলের মধ্যে যেটা বলা হয়েছে। সুতরাং আমাদেরকে তো ওখানে ব্যাক করতে হবে, এটা নট বিকজ আওয়ার রিলিজন, but because it is the solution.
এক্স্যাক্টলি। এখন হচ্ছে এই যে আমি ফার্স্টে অ্যাপোলজেটিক হয়ে গেছি, ইটস বিকজ যে ওই যে বললাম না আমার অ্যাব্রোডের কানেকশনের কারণে, যে ওরা খুবই বিরক্ত হয় যে আমি ঘুরে ফিরে কিসের জন্য ইসলামের কাছে নিয়ে আসি। বাট দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, রাইট? আমার কাছে হচ্ছে আর কোনো সলিউশন অ্যাকচুয়ালি সাস্টেইনেবল লাগে না, সবকিছু হচ্ছে আমার এখানে ব্যাক করা লাগে। এই যে ক্যারিয়ার সেন্ট্রিক, আমাদের তো লাইফের গোল এটা না, আমাদের লাইফের গোল হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, এবং আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, এবং ইবাদের সেবা করার মাধ্যমে, মানে আব্দের সেবা করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, রাইট? যে এই যে ক্যারিয়ার সেন্ট্রিক বা সবকিছু হচ্ছে কেমন জানি সেলফ ইনভলভ, এইগুলো তো ইটস নট আ হেলদি ওয়ে। যে আমাদের সবকিছু এখন নিজ নিজ নিজ, আমার ক্যারিয়ারে শাইন করতে হবে, আমাকে বিসিএস দিতে হবে, এভরিথিং ইজ অ্যাবাউট মাই সেলফ, আমার ফ্যামিলি, আমার সবকিছু। ইটস নট আ গুড ওয়ে। যে যে এই কারণে হচ্ছে আমরা আই মিন, আপনি কিন্তু ওই যে ফার্স্টে বললেন না যে কাউকে পলিটিক্যালি ইনভলভ হতে হবে, কাউকে সোশ্যালি ইনভলভ হতে হবে, রাইট? আমাদের কিন্তু এখানে এটা হচ্ছে না, সবাই একটা মানে একজনই সবকিছু করছেন, যার যার কারণে হচ্ছে যে সেক্সুয়ালিটি অথবা এই রিলেটেড প্রবলেম গুলো হচ্ছে স্লিপ খেয়ে যাচ্ছে অন্যান্য প্রবলেমের মাধ্যমে, রাইট? যে ওকে, আমাদের এখানে অনেক সমস্যা আছে, আমাদের এখানে মানুষ খেতে পারছে না, আমাদের এখানে দুর্নীতি, হানতান, কত কিছু, এন্ড এই কারণে হচ্ছে এই টাইপের প্রবলেম গুলোর দিকে না অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এতে আমি আমি পোস্টার যে বইটা বলেছি সেই বইটার মধ্যে আমি এই পোস্টারটা ইনক্লুড করব বলে ঠিক করেছি আর কি। হ্যাঁ, ক্যান ইউ রিড ইট? ক্যান ইউ রিড ইট? ইয়েস, ইয়া, আই ক্যান রিড ইট। আচ্ছা, ওকে, আমি এটা বলি। সেটা হচ্ছে যে আমি দেখিয়েছি যে সোসাইটি এবং স্টেট, ওকে, এখন বোধহয় দেখা যাচ্ছে না, সোসাইটি এবং স্টেট এটা নির্ভর করে তিনটা জিনিসের উপরে। এটাকে আমি নাম দিয়েছি এসপিএম, মডেল অফ সোসাইটি এন্ড স্টেট। এসপিএম মিন্স এস ফর সেক্সুয়ালিটি, পি ফর প্যারাডাইম অর ফিলসফি। শোনা যাচ্ছে? Yes, yes, philosophy, and then S for sexuality, P for philosophy or paradigm, and M for money. So distribution of money, management of sexuality, and philosophy or paradigm. এই তিনটা জিনিসের উপরে, you see this, এই তিনটা জিনিসের উপরে কিন্তু পুরো সোসাইটি এবং স্টেটটা রান করে। তুমি যদি বলো যে এই সমাজ এবং ওই সমাজ, এই রাষ্ট্র এবং ওই রাষ্ট্র, পার্থক্যটা কি? দেখবে যে এই তিনটা বিষয়ের কোনো একটা জায়গার মধ্যে তাদের একটা মানে ডিফারেন্স আছে আমাদের সাথে বা ওদের সাথে আমাদের, বা এরকম হয় আর কি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা যত ভ্যালুর কথা বলি, এই ভ্যালু কিন্তু এই দুটা জিনিসের উপর বেস করে। একটা জিনিস হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ সেক্সুয়ালিটি, আরটা হলো ডিস্ট্রিবিউশন অফ মানি। এবং এই দুইটা জিনিস দাঁড়িয়ে থাকে আরেকটা জিনিসের উপরে, যে লাইফ এবং রিয়েলিটি সম্বন্ধে, জগৎ এবং জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, আমাদের প্যারাডাইম বা ফিলসফিটা কি। ওকে, সেটা যখন আমরা আলোচনা করতে যাব, তাহলে আমাদেরকে প্রথমেই ঠিক করতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম। ডিনায়াল শুড নট বি দেয়ার। আমাদেরকে হোল হার্টেডলি এটাকে স্বীকার করতে হবে যে প্রবলেমটা। তো আমরা একটা প্রবলেম আজকে আইডেন্টিফাই করলাম, এবং এই প্রবলেমটা টেম্পোরারি যে সলিউশন গুলো হতে পারে সেটা নিয়ে তুমি আলোচনা করেছো। আরেকটা সলিউশনের কথা এখানে আমাদের আলোচনাতে আসে নাই। আমরা কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম যে একক পরিবার বনাম যৌথ পরিবার, এরকম একটা আলোচনা আর কি। হ্যাঁ, নিপা তালুকদার নামে একটা মেয়ে, একজন নারী, তিনি আলোচনা করেছিলেন। এটাও আমার সামাজিক আন্দোলন চ্যানেলের মধ্যে আছে। তো ওখানে একজন পার্টিসিপেট করেছিলেন, ওনার হচ্ছে যে ওনার নাম হচ্ছে লাইলা আরজুমান। তো লাইলা আপা হচ্ছে 7 সন্তান। ওকে, তো উনি বলছেন যে আমাদের ছেলে মেয়েগুলো এত, ওই যে আমাদের কোনো ছেলে মেয়ে মানে এক্সক্লুসিভলি তাদের কোনো প্রাইভেসি এনজয় করার সুযোগ নাই বাথরুমে যাওয়া ছাড়া। তো যার কারণে যেসব পরিবারে একটা দুটা ছেলে মেয়ে, তারা দরজা বন্ধ করে কথার কথা পর্ন দেখা বা সো এন্ড সো, তাদের যে প্রাইভেট টাইম, বা ডিপ্রেশনে ভোগা। কারণ দেখা গেলো যে অনেকগুলো ছেলে মেয়ে হলে কারো না কারোর সাথে একটা খাতির হয়ে যায় এবং ডিপ্রেশনের একটা ম্যানেজমেন্ট হয়। এবং যেসব ফ্যামিলির মধ্যে এই বা দাদা দাদিরা থাকে বা নানা নানিরা থাকে বা এরকম যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা থাকে, তারাও কিন্তু ফ্যামিলির যে অন্যান্য মেম্বারদের সাথে ইমোশনালি কানেক্টেড হয়। এবং ইমোশনাল ডিপেন্ডেন্সির এখন যে বিরাট একটা সংকট, সেইটা কিন্তু এই ধরনের
বড় পরিবারের মধ্যে সাধারণত হয় না, যদিও বড় পরিবারের নিজস্ব কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, জি জি। তো সেটা আজকে আমাদের আলোচনার মধ্যে আসে নাই। ইয়াস, মানে আমি হচ্ছে আহ, আমি এটা অনেক জায়গায় অনেকবার বলছি, আমি সুপার ম্যাটারনাল। আমি যখন ক্লাস 5-এ থাকি তখন আমি আমার সব ছেলে মেয়েদের নাম নাম ঠিক করে ফেলেছি। মানে তখনও আমি তখন আমি বলতাম তখন আমি বলতাম যে হচ্ছে আমি বিয়ে করব না, বিয়ে করব না, কিন্তু যে অ্যাডপশনের প্ল্যান ছিল আর কি, যে আমি এতগুলো বেবি পালবো মানে এই এখন সেই। বাচ্চা চাই, তাহলে বিয়ে না করে বাচ্চা করার পথ কি? ওই যে অ্যাডপশন, তো এই টাইপের চলে চলে আসছে। আই মিন এটাকেও আমি বলবো যে যে আমাদের সেলফ ইনভলভ যে একটা লাইফ, যে ওইটার মধ্যেও আমাদের এই বড় পরিবার, যৌথ পরিবার, এইসব জিনিস কেমন যেন হচ্ছে না। আমি বলছি না যে সবাই একসাথে থাকেন, একসাথে খান, একসাথে রান্না করেন, ওকে, এগুলোর প্রবলেম বোঝা যায় যে লাইফস্টাইল অনুযায়ী না, হচ্ছে আসলে সবার। বর্তমান যে আরবান সোসাইটি, ইকোনমিক স্ট্রাকচারের কারণে আসলে আগের মতো কৃষিভিত্তিক হুম হুম সমাজের হুম। মধ্যে যেরকম ছিল সেটা সম্ভব হবে না। ইয়েস। কিন্তু তোমাকে আমি বলি, আমরা 9 ভাই বোন। হ্যাঁ, আমার এক ভাই মারা গেছে, উনি ছাড়া আমরা আমরা এক মায়ের 9 ভাই বোন। ওকে, আমি হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, তো আমরা আমি তো চাকরি করতেছি 26 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। আমি জীবনে কোনোদিন একবার আমার একাকী ভাবে আমরা ঈদ কোরবানি করিনি। ওকে, আমার ভাই বোনদের মধ্যে যারা ঢাকায় থাকে তারা চিটং এ চলে আসে, আর আমরা যারা চিটং আছি আমরা একত্রিত হই। কোনো কারণে কোনো একটা সিচুয়েশনে যদি ঢাকার ভাই বোনরা আসতে না পারে, তারা 3-4 জন যারা ওখানে থাকে তারা একসাথে মিলে ঈদ বা কোরবানি করে। ওকে, এবং বছরে আমরা কয়েকবার আমাদের ছেলে মেয়েরা একত্রিত হয়। মানে আমরা আলাদাভাবে থাকলেও অ্যাকচুয়ালি আমাদের কানেকশনটা হচ্ছে এমন যে আমাদের বাচ্চারা তারা মানে একেবারে এক্সটেন্ডেড ফ্যামিলির মতো আর কি। হ্যাঁ, Yes, I can totally relate to it because you know আমার বাবারা হচ্ছে 9 ভাই এবং 4 বোন। তো আমরা আমাদের কাজিন সংখ্যা ম্যাসিভ, এবং আমরা সবাই এত কানেক্টেড, এত কিছু, যে এই কারণে হচ্ছে এই কারণে আই মিন আমাদের মধ্যে এই প্রবলেম গুলো আমি বলবো যে এখনকার অনেক মেয়েদের চাইতে বা ছেলেদের চাইতে, ছেলেরা জানি না, আমাদের আমাদের মধ্যে বোন বেশি, যাই হোক, মেয়েদের চাইতে হচ্ছে না আমরা অনেকটা ফ্রি, এবং এই কারণে আমাদের যে ডিপ্রেশন, হানতান, এইসব জিনিসটা না একটুখানি হইলেও কম। বিকজ ওকে, আমার কোন একটা বোন খারাপ ফিল করতেছে, সে আমাকে ফোন করে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলবে, সে আমার কাছে বলবে যে এই যে এই প্রবলেম হয়েছে, এরকম আর কি আমাদের চলতেই থাকে। তো এই কারণে আর কি আমার সবসময় আমি আমার বড় ফ্যামিলি পছন্দ, আমি নিজের জন্য আর কি বড় ফ্যামিলি পছন্দ করি। এন্ড আমার সবসময় যে আমার রেসপন্সিবিলিটিতে আমি ভয় পাই না জেনারেলি, আমি রেসপন্সিবিলিটি অ্যাপ্রিসিয়েট করি, বিকজ আই মিন এটা আমার রোল হিউম্যান হিসেবে, এটা আমার একটা কি বলে সোসাইটিতে কন্ট্রিবিউট করার একটা ওয়ে। তো এজন্য হচ্ছে আমি আপনার সাথে একমত যে কি বলে এটাকে, যে বেশি ভাই বোন বা অনেকের বা মাঝখানে কানেক্টেড হওয়া, থাকলে, মানে এই যে হ্যাঁ এক্সটেন্ডেড কানেক্টেড হওয়া। ফ্যামিলি সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ এক্সটেন্ডেড আমি ফ্যামিলি এটা মানে এক হাঁড়িতে এক এক ঘরে থেকে হ্যাঁ এক হ্যাঁ বাজারে হ্যাঁ, চলতে হবে সেটা নয়, কিন্তু ভেরি ক্লোজলি কানেকশন রিলেটেড থাকা। আত্মীয় স্বজন, যেটা যেটা ইসলাম বলে আর কি। হ্যাঁ, যে হুম হুম। রক্তের সম্পর্কে কোনোভাবে অস্বীকার করা যাবে না, সেগুলোর সাথে হক আদায় করতে হবে। তো মানুষের সাথে জি। মিশতে হবে, তারপর মানুষকে সালাম দিতে হবে। যে এই কাজগুলো কিন্তু আমাদের মধ্যে যে লোনলিনেস ফিলিং, হ্যাঁ এই ডিপ্রাইভড জন্যই ফিলিং, আমি এটা ডিপ্রেসড কিন্তু ফিলিং, হচ্ছে, এগুলো। হুম। হ্যাঁ আমি এটা কিন্তু হচ্ছে আমার লেখার মধ্যে লাইটলি লিখেছি এই ব্যাপারটা, যে আহ, বোনকে হাক করা, মাকে যাবার, মানে এই এই ধরনের হচ্ছে কতগুলো কথা দিয়ে আমি আসলে এটাই বুঝাইছি যে আমাদের অ্যানাদার হিউম্যান বিং এর সাথে কানেক্টেড হওয়া লাগবে। এই যে আমরা আমাদের মধ্যে কিন্তু এই ইন্ট্রোভার্টিজম এটা যে এত বেশি বেড়েছে, এটাও কিন্তু একটা প্রবলেম, রাইট? যে আমাদের সব প্রবলেম আমরা নিজের মধ্যেই রাখছি, এন্ড কতগুলো মেড আপ প্রবলেমও হচ্ছে এভাবে এভাবে উদ্ভূত হচ্ছে। সো এটাই আমি আর কি কানেক্ট টাচ আচ্ছা, করেছি তো হালকা। আমরা অনেকক্ষণ কথা বললাম, মিস অ্যানোনিমাস। এনিওয়ে, আপাতত নাসিমা, তো উইথ ইউর লাস্ট ওয়ার্ডস আমরা শেষ করতে পারি। আচ্ছা, তো লাস্ট আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক কিছু বলতে পেরেছি। আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি কতগুলো নোট করে রেখেছিলাম, সেগুলো সবই বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি লাস্টে হচ্ছে বলবো যে আমার গোলটা কি আর কি। আমার গোল হচ্ছে যে মানে
আমি কোনো উটোপিয়া চাই না যেখানে আমি বলবো, আমি প্রিচ করব যে ছেলে মেয়ে সব সমান, সবকিছু, বাট সাম মানে ইন সাম পয়েন্টস যে ছেলেদের মতন রাইট গুলো, কতগুলো রাইট আছে, ইকুয়াল পে, তারপরে হচ্ছে কি বলে অ্যাপ্রিসিয়েশন, লাভ, অ্যাটাচমেন্টস, এগুলো সব মেয়েরা ডিজার্ভ করে। এই যে আমরা যে মানে মেয়েদেরকে এই যে কনভারসেশন থেকে আলাদা রেখেছি, যে মেয়েদের এই টাইপের প্রবলেম হতেই পারে না, আমাদের মাথায় আসে না, কাজ মেয়েরা হচ্ছে যে আমরা যেভাবে মেড আপ করেছি, একেবারে লক্ষ্মী সোনা। হ্যাঁ লক্ষ্মী সোনা, ওদের কোনো প্রবলেম থাকতে পারে না, ওদের এরা প্রবলেম একেবারে থাকলে পুতুলের মতো সে খারাপ মেয়ে। সোবার হয়ে থাকবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের কোনো প্রবলেম নাই এবং তারা সর্বংসহা এবং দে আর ভেরি মাচ ওকে, হ্যাঁ। ওকে উইথ এভরিথিং আই পুট অন দেম। এই টাইপের ন্যারেটিভ থেকে বের হয়ে এসে একটা হেলদি ব্যালেন্স, যেটা ইসলাম সাজেস্ট করে, যেটা ইসলাম হচ্ছে প্রিফার করে, সেরকম একটা হেলদি ব্যালেন্স যতটুকু পারি ততটুকু প্রিচ করার চেষ্টা করি আমি, ইনশাল্লাহ। তো আর ইউ লিসেনিং টু মি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড Anyway, अगेन। যাই হোক, তো আমি যা বলতেছিলাম যে আমরা যখন তাদের গিভেন রাইট, তাদের রাইটফুল যেই চাওয়াগুলো আছে, আমরা যখন সেগুলো তাদেরকে ডিনাই করব, তখন তারা হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া তাদেরকে যেই ফ্রিডম গেলাতে চাচ্ছে, কোট অ্যান্ড কোট ফ্রিডম যে গেলাতে চাচ্ছে, ওইটার প্রতি বেশি কি বলে ইন্টারেস্টেড হয়ে যাবে, ওইখান থেকে বের হয়ে আসতে পারবে না। এন্ড এই যে আমি যা বললাম, আমি কিন্তু সবকিছু, সব প্রবলেম ওয়েস্টার্ন মিডিয়ার প্রিচিং এর উপর হচ্ছে বেস করেছি। যেমন ধরেন হচ্ছে তারা মাস্টারবেশন এটাকে এম্পাওয়ারমেন্ট হিসেবে দেখাতে চায়, এটাকে নর্মালাইজ করতে চায়, ড্রাগ নর্মালাইজ করতে চায়। ওকে, এগুলো কিন্তু হচ্ছে বুঝবে না যে এগুলা না মানে কেন তুমি শুধু এটা বলছো কেন, প্রমিসকিউয়াস রিলেশন ইয়েস or ইয়েস, হ্যাঁ, whatever it is, মানে ক্যাজুয়াল সেক্স, whatever it is, এন্ড মানে সেক্সুয়ালিটিকে সবকিছু, তারা একেবারে বিস্টিয়াল পর্যায়ে নিয়ে গেছে। এন্ড সামহাউ এটাকে হচ্ছে, আমি একটা অনেকদিন আগে একটা লেখা লিখেছি যে প্রমিসকিউসিটি এটা একটা খারাপ জিনিস, অ্যাডাল্টারি এগুলো একটা খারাপ জিনিস। ওকে, যখন ছেলেরা করে তখন ওইটা খারাপ, যখন মেয়েরা করে তখন ওইটা খারাপ। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া এটা পোর্ট্রে করতেছে, যখন ছেলেরা করে তখন খারাপ, যখন মেয়েরা করে তখন এটা ফিমেল এম্পাওয়ারমেন্ট। ওকে, ইটস নট দ্য রাইট ওয়ে, জাস্ট বিকজ ছেলেরা করতেছে ইট ডাজন্ট মেক ইট রাইট। তো আমি জাস্ট এটাই বলতেছি যে ফার্স্টে আমাদের মেক শিওর করতে হবে যে হচ্ছে আমাদের মেয়েরা তাদের গড গিভেন রাইট গুলো পাচ্ছে, যতটুকু আমরা পারি এনশিওর করব। এন্ড এরপরে আমাদের একটা যে ফাইন লাইনটা আছে, যে ব্যালেন্সটা আছে, সেটা এনশিওর করতে হবে যে ওকে, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার রাইট, আর ওগুলো হচ্ছে তুমি যা চাচ্ছ ওগুলো ভুল চাওয়া, ওগুলা মানে বাড়াবাড়ি। তাহলে নারী অধিকারের যে ক্ষেত্রগুলো সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে আদায় করা এবং সেজন্য সোচ্চার হওয়া, সেটা নারী পুরুষ আমরা যারা সোশ্যাল ওয়ার্কার আছি, সোশ্যাল রিফর্মার হিসেবে নিজেদেরকে দাবি করি, অ্যাটলিস্ট আমি দাবি করি, তাদের এটা করা উচিত। অ্যাকচুয়ালি আই ডু দ্যাট। আমি একটা বই বের করেছি, তুমি কি এটা শুনেছো, যে রিক্লেমিং দ্য মস্ক, মসজিদের নারীদের উপস্থিতি। আমি কিন্তু এটার প্রকাশক এবং ইয়েতে আমি এটা কিন্তু অনুবাদ সম্পাদনকারী, হ্যাঁ, অনুবাদটা জুবাইর করেছে, এটা আমি আর মাসুদ মিলে সম্পাদনা করেছি। আর আমরা তো এই নারী অধিকারের নানা বিষয় নিয়ে কাজ করি এবং একই সাথে যে আমরা কিন্তু ইয়েরও করি, নারীদের যে কিছু সুবিধাবাদিতা আছে, অপরচুনিস্ট মেন্টালিটি আছে, সেগুলোরও বা ফেমিনিস্ট টেন্ডেন্সি আছে, সেগুলোর কিন্তু বিরোধিতা করি একই সাথে। হ্যাঁ জি হ্যাঁ, এই যে উই নিড দ্যাট ব্যালেন্স। ওকে, উই নিড টু কিপ আওয়ার উইমেন ফ্রম দ্য কি বলে ক্লাব, ওকে, গোয়িং টু দ্য ক্লাব। সো উই নিড টু মেক দেম অথবা এনকারেজ দেম টু গো টু মস্ক, যাতে হচ্ছে আমরা তাদেরকে একটা হেলদি অল্টারনেট দিব, একটা হালাল অল্টারনেট দিব, যেন তারা খারাপ অল্টারনেট না চুজ করে, রাইট? এন্ড সেটাই মানে হচ্ছে না, এইটাই হচ্ছে কি বলে সোসাইটিতে যে ব্যালেন্সটা নষ্ট করে, এন্ড তখন হচ্ছে শয়তান চান্স পেয়ে যায় যে অন্য জিনিসে এনকারেজ করায়, খারাপ জিনিসে এনকারেজ করায়। তো তাহলে আমরা পরবর্তীতে হয়তো কোন একটা রেলেভেন্ট বিষয়ে আমরা আলোচনা করব, হতে পারে যে উইমেন এম্পাওয়ারমেন্টের আসলে জায়গাগুলো কি বা উইমেন রাইটস এর বিষয়গুলো কি। তবে এখানে আমার একটা রিজার্ভেশন আছে, সেটা আমি একজনের লেখার প্রত্যুত্তরে একটা লেখা লিখেছি ইদানিং,
এবং সেইটাতে খেপে গিয়ে অনেকটা লিখেছিলাম, যে বলেছিলাম যে নারী বিষয়ক যারা লেখালেখি করে কথাবার্তা বলে নারীদের পক্ষ থেকে, তারা যেন মনে করে যে তারা শুধুমাত্র নারীদের বিষয়ে কথা বলবে, এটাই তাদের এজেন্সি, এটাই তাদের ডিউটি, এটাই তাদের কন্ট্রিবিউশন। কেন? তারা তো মানুষ, তারা হিউম্যান বিইং। তারা কেন সোসাইটাল গ্রেটার প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবে না, যেগুলো শুধু এক্সক্লুসিভলি ফিমেল প্রবলেম না? কেন শুধু ছেলেদের প্রবলেম? ছেলেরা রাজনীতি দেখবে, ছেলেরা অর্থনীতি দেখবে, ছেলেরা সিকিউরিটি দেখবে, ছেলেরা সবকিছু দেখবে, আমরা শুধু উইমেন রাইটস নিয়ে কথা বলবো। এটাও আমার কাছে এক ধরনের কম্পার্টমেন্টালাইজেশন বলে মনে হয়। হ্যাঁ, কম্পার্টমেন্টালাইজেশন, এটা আই উইড এগ্রি, বাট টু সাম এক্সটেন্ট। বিকজ আপনি যখন বলেছেন যে হচ্ছে সবার একটা এরিয়া আছে, তারা হচ্ছে এরিয়া হিসেবে ফিমেল না ঠিক আছে, ঠিক আছে, চুজ করেছে। এটার এরিয়ার মধ্যে একটা এক্সক্লুসিভনেস থাকতে পারে, কিন্তু এর বাইরে কোনো বিষয়ে ইনভলভ না হওয়া, এটাও কিন্তু এক ধরনের কিন্তু মানে তৈরি করে আর কি, ইমব্যালেন্স তৈরি করে। ওকে, আমি কি হচ্ছে এখানে কি একটু পলিটিক্যাল হতে পারি, যে এটাই হলে গিয়ে একটা রিসেন্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে কি আমি এখানে নিয়ে আসতে পারি? না না, আমার মনে হয় না আনাটাই ভালো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা ঠিক আছে। লেটার অন আলোচনা করব। তাহলে আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করে দিই, তোমার অনেকক্ষণ সময় নিলাম। আর আলোচনাটা তো আমি এমন বিষয়ে কারোর সাথে আলোচনা করব অন রেকর্ড অন ক্যামেরা, এটা তো আমি একেবারে ভাবি নাই। তো আমরা অনেক বিষয়ে কথা বলেছি এবং অনেক কথার মাঝখানে আমরা এই কথাগুলোকে রেখেছি। এটাও আমাদের জন্য একটা সর্ট অফ এক্সকিউজ হলো আর কি। হ্যাঁ, we don't know if we are wrong, we are sorry for that, but actually me specifically, I tried to make we have to say a spade a spade. We should not be we should not be in a hypocritic situation. Things are going on in the north way, আমি বললাম যে না না না, এটা তো দক্ষিণ দিকে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এই ধরনের ডিনায়াল কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু একটা ডিজাস্টারের সম্মুখীন করে। Okay. Yes, exactly. So thank you very much. I have enjoyed the time. Talk you later on some different issue. Assalamu alaikum. Thank you so much. Assalamu alaikum.